প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সবাইকে স্বাগত জানাচ্ছি। মনোবিজ্ঞান প্রথম পত্রের ক্লাস নিয়ে যুক্ত হচ্ছি। ইতিমধ্যে তোমাদের সঙ্গে 4টি ক্লাস নিয়েছি, আজকে পঞ্চম ক্লাস এবং প্রথম অধ্যায়টি পড়াচ্ছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যাশা করছি আজকের এই ক্লাসের মধ্য দিয়ে প্রথম ক্লাসটা আমরা সবাই মিলে শেষ করতে পারবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা তোমরা অনেকটাই রিল্যাক্সে নিতে পারো। ঠিক এভাবে আমি একটা ওয়েলকাম তোমাদের একটি ছবি দেখিয়েছি। খুব বেশি চাপ নেবার কারণ নেই, কারণ হচ্ছে যে আমরা 4টি ক্লাসের মধ্য দিয়ে বলতে গেলে প্রায় পুরো অধ্যায়টাই আমরা পড়ে এসেছি, খুব সামান্য একটু অংশ বাকি আছে, সেটি নিয়ে কথা বলবো। পাশাপাশি আমরা আজকের এই পুরো অধ্যায়টি সম্পর্কে কতগুলো প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে তোমাদের সামনে স্পষ্ট করবার চেষ্টা করব। আর তোমরা একটা জিনিস বুঝবে যে আসলে যখন আমরা ক্লাস লেকচারের মধ্যে দিয়ে আলোচনা করি তখন সব সময় সব বিষয়গুলো ক্লাসের মধ্যে অনেক ক্ষেত্রেই নানা সীমাবদ্ধতার কারণে হয়তো চলে আসে না বা আসা সম্ভব হয় না। সেই জায়গা থেকে আমরা প্রশ্ন উত্তরে মিলিত হলে তোমরা বুঝতে পারবে যে আমরা আরো নতুন নতুন কিছু বিষয়ের সঙ্গে যুক্ত হব। এবং আমার বিশ্বাস যে তোমাদের পুরো সিলেবাসটি অর্থাৎ প্রথম অধ্যায়ের যে সিলেবাসটি আছে সেটি সম্পর্কে একটি পরিষ্কার ধারণা আজকের ক্লাস থেকেই চলে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের মনে হয় একটু ছোট্ট আকারে বাড়ির কাজও দিয়েছিলাম। সেই জায়গা থেকে তোমাদেরকে বলেছিলাম যে পুরো অধ্যায়টি সম্পর্কে তোমরা একটু ধারণা নেবে, বিশেষ করে যে বিষয়গুলো আমি পড়িয়েছি। আজকে যখন আমরা এই প্রশ্ন উত্তরের সঙ্গে যুক্ত হব তখন তোমরা দেখবে যে তোমরা যদি গত ক্লাসগুলো করেছো, পাশাপাশি যদি একটু বইটা পড়ে আজকের ক্লাসে উপস্থিত থেকে থাকো, তাহলে তোমাদের ভালো লাগবে আমার বিশ্বাস। এবং প্রথম অধ্যায়টি তোমাদের কাছে, যেহেতু আমরা অনলাইনে ক্লাস নিচ্ছি, অনেক সময় অনেক কিছু তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে। তা আমার ধারণা যে ক্লাসগুলো যদি তুমি আরেকবার করে দেখো এবং বইয়ের সঙ্গে একটু যুক্ত হও, সেক্ষেত্রে তোমার সেই কঠিন জায়গাটাও একটু সহজ মনে হতে পারে। পাশাপাশি তোমাদের মধ্যে যদি নতুন সাবজেক্ট এই হিসাবে কিছু ভয় কাজ করে থাকে, সেটিও আমার বিশ্বাস কেটে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক একাদশের সেই 123 নম্বর কোর্স মনোবিজ্ঞান পরিচিতি অধ্যায়ের মধ্যে ছিলাম। 5 নম্বর ক্লাসের সঙ্গে প্রিয় শিক্ষার্থীবৃন্দ যুক্ত হয়েছি। ঠিক আমরা আমাদের সেই পাঠ শিরোনাম মনোবিজ্ঞান পরিচিতির মধ্য দিয়ে আমরা আছি প্রথম অধ্যায়ে, এবং পাঠের একটি উদ্দেশ্য তোমরা দেখতে পাচ্ছ। মনোবিজ্ঞান বিষয় সম্পর্কে তোমাদের একটি আগ্রহ সৃষ্টি হবে এবং জানার জন্য নিশ্চয়ই তোমাদের একটি কৌতূহল ইতিমধ্যে সৃষ্টি হয়েছে। আজকের এই ক্লাসের মধ্য দিয়ে আমার বিশ্বাস যে তোমাদের মনোবিজ্ঞান প্রথম পত্র সম্পর্কে একটি পরিপূর্ণ ধারণা তোমাদের চলে আসবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের পাঠ হিসাবে আমরা রেখেছি, সেই যে বলেছি যে মনোবিজ্ঞানের সাথে অন্যান্য মনোবিজ্ঞানের যে সম্পর্কগুলো আছে এইটুকুই আমাদের বাকি রয়েছে সিলেবাসের। পাশাপাশি এই প্রথম অধ্যায়ের উপর ভিত্তি করে বহু নির্বাচনী প্রশ্ন বা এমসিকিউ এবং সৃজনশীল যে প্রশ্নগুলো সিকিউ, সেগুলো নিয়ে একটু কথা বলার চেষ্টা করবো আজকের ক্লাসে। সেখান থেকে যদি আমি একটু শিক্ষণ ফল ধরে নেই, তাহলে ধরা যায় যে মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের যে সম্পর্কটা আছে এটা তোমরা বর্ণনা করতে পারবে। পাশাপাশি বহু নির্বাচনী প্রশ্ন এবং সৃজনশীল প্রশ্ন উত্তর যেগুলো আজকে নতুন নতুন তুমি দেখবে সামনে আসবে, সেগুলো তুমি ব্যাখ্যা করতে পারবে। পাশাপাশি আমার বিশ্বাস এই অধ্যায় থেকে যে কোনো প্রশ্ন আসলে পরেই সেটি কিভাবে তুমি সেটাকে মোকাবেলা করবা বা সেটা কিভাবে তুমি সমাধানে যাবা, তারও একটি পথ তুমি আজকের ক্লাস থেকে পেয়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা ঠিক দেখে আসবো, যেহেতু একই অধ্যায়ের মধ্যে আছি, যেহেতু প্রায় অধ্যায়টা পড়িয়ে এসছি, কাজেই আমরা একটু ফিরে দেখার মধ্য দিয়ে সেই গত 4টি ক্লাসে কি কি পড়েছি, পাশাপাশি আজকের ক্লাসে কি হবে, সবকিছু কিন্তু আমরা আজকের ক্লাসে স্মৃতির মধ্যে নিয়ে আসবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপর আমি বলেছি যে খুব বেশি চাপ নেওয়ার কোনো দরকার নেই, আমরা প্রশ্নোত্তরের মধ্য দিয়ে যাব। কাজেই তোমাদের দেখবা যে ক্লাসগুলো করে থাকলে সবকিছু তোমার মনে পড়ে যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক গত ক্লাসে আমরা পড়েছিলাম, একটু খুব সংক্ষেপে দেখে আসি। মনোবিজ্ঞানের ক্রমবিবর্তন বা ঐতিহাসিক পটভূমি আমরা দেখে এসেছি। এই স্লাইডগুলো তোমাদের দেখলে পরে মনে পড়ে যাবে যে আমরা গত ক্লাসে কি পড়েছিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইতিহাসকে আমরা 3টি যুগে ভাগ করেছিলাম, প্রাচীন যুগ, মধ্যযুগ, আধুনিক যুগ। সেই প্রাচীন যুগের খুব সংক্ষেপে একটু বর্ণনা আমরা গিয়েছিলাম। সেখানে তোমরা দেখেছো কি বিভিন্ন বিজ্ঞানীরা বিভিন্ন বিষয় বলেছেন। পাশাপাশি আমরা মধ্যযুগেও একটু কথা বলেছি, মনোবিজ্ঞানের বিকাশ খুব বেশি মাত্রায় না হলেও সেখানেও আমরা একটা ধারণা পাই। পাশাপাশি আমরা আধুনিক যুগে চলে গিয়েছিলাম, সেই আধুনিক যুগ থেকেই মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসাবে আমরা ভাবতে শুরু করেছি। সেখানেও একটি পরিষ্কার ধারণা তোমাদের গত ক্লাসের মধ্য দিয়ে অনেকটাই স্পষ্ট হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আধুনিক মনোবিজ্ঞান যে প্রধান দৃষ্টিভঙ্গিগুলো আছে এগুলো সম্পর্কেও কিন্তু তোমাদের একটি ধারণা আমরা গত ক্লাসে দিয়েছি বা পেয়েছি। সেখান থেকে যদি আমরা একটু দেখি, দেখো দৃষ্টিভঙ্গিগুলোর মধ্যে আমরা অনেক দৃষ্টিভঙ্গি আছে, এর মধ্যে আমরা 5টি দৃষ্টিভঙ্গি সম্পর্কে আমাদের একটু সংক্ষেপে গত ক্লাসে বলেছিলাম। এবং তোমরা যখন আরো উপর ক্লাসে উঠবে তখন যদি তোমাদের মনোবিজ্ঞান পড়ার সুযোগটি হয়, তখন তোমরা এই দৃষ্টিভঙ্গিগুলো সম্পর্কে আরো পরিষ্কার হওয়ার সুযোগটি পাবে। প্রিয় শিক্ষক, তোমাদের যতটুকু দরকার তোমাদের সিলেবাসকে ঘিরে, তোমাদের উচ্চ মাধ্যমিককে ঘিরে আমি ততটুকুই সংক্ষেপে একটু ধারণা দিয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তারপরেও তোমাদেরকে বলেছিলাম খুব বেশি জোর দেওয়ার দরকার নেই, এখান থেকে খুব বেশি কিছু আসে এমনটি নয়, শুধুমাত্র আমাদের বই বা সিলেবাসকে ঘিরে মোটামুটি একটা ধারণা। পাশাপাশি আমরা বলেছিলাম মনোবিজ্ঞান সম্পর্কে যদি একটা তার আদি ভিত্তি অথবা তার একটা মৌলিক বিষয় জানতে চাই, তাহলে সব সময় আমাদেরকে পরীক্ষার বিষয়টা খেয়াল রাখলে হয় না, অনেক সময় পরীক্ষার বাইরেও আমাদের কিছু বিষয় সম্পর্কে জানতে হয়।
তারই অংশ হিসেবে আমরা এই দৃষ্টিভঙ্গিগুলো গত ক্লাসে পড়েছিলাম। তোমাদের নিশ্চয়ই এই স্লাইডগুলো দেখলে মনে পড়ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিগমুন্ড ফ্রয়েডের কথা বলেছিলাম, মনোগতীয় দৃষ্টিভঙ্গি যিনি দিয়েছেন। আমরা একটা ভিডিও দেখেছিলাম, ঠিক নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে, এখানে একটি ভিডিও দেখেছিলাম আচরণ সম্পর্কিত, মানুষ এবং প্রাণীর আচরণ সম্পর্কিত একটি ভিডিওর সঙ্গে যুক্ত হয়েছিলাম প্রিয় শিক্ষার্থী। তার মধ্য দিয়ে আচরণগত দৃষ্টিভঙ্গির মধ্যে আমরা কথা বলেছি। নিশ্চয়ই তোমাদের বিজ্ঞানীর নাম এবং দৃষ্টিভঙ্গির মূল কথাগুলো একটু একটু মনে পড়ছে প্রিয় শিক্ষার্থীরা। মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কথা বলেছিলাম, সর্বশেষ জ্ঞানীয় দৃষ্টিভঙ্গি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে। এবং আমরা একটু মূল্যায়নের মধ্যে কতগুলো প্রশ্ন উত্তর নিয়ে কতগুলো যুক্ত হয়েছিলাম। তোমরা গতদিন যুক্ত হয়েছিল এবং অনেক শিক্ষার্থীরা কিন্তু প্রশ্ন উত্তরগুলোর উত্তরও দিয়েছো। এই প্রশ্নটি গতদিন তোমাদেরকে দেখিয়েছিলাম। উন কর্তৃক 1975 সালে মনোবিজ্ঞানের প্রথম গবেষণাগারটি কোন দেশে স্থাপিত হয়? তোমরা বেশিরভাগ শিক্ষার্থীরা উত্তর দিয়েছিলে জার্মান। উত্তরটি সঠিক হয়েছে, তোমাদেরকে ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। পাশাপাশি 2 নং যে প্রশ্ন উত্তর সেটিও তোমরা দেখেছো এবং সেটির উত্তরও তোমরা দিয়েছো। শিক্ষক জানালেন, ক্লাসের সকল শিক্ষার্থীকে সমান দৃষ্টিতে দেখি বলেই কোন শিক্ষার্থীকে ফেসবুক ফ্রেন্ড করি না। শিক্ষকের দৃষ্টিভঙ্গি বৈজ্ঞানিক পদ্ধতির কোন নীতিকে সমর্থন করে? সেটাও তোমরা বলেছো ব্যক্তি নিরপেক্ষতা। 2 এর গ নাম্বার উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা অনেকটাই পড়ার মধ্যে আছো, বইয়ের মধ্যে আছো এবং ক্লাসের সঙ্গে আছো, সেগুলো তোমাদের প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে আমি বুঝতে পেরেছি। আজকেও নিশ্চয়ই তোমরা এই ক্লাসরুমে আছো এবং আমরা নিশ্চয়ই যখন প্রশ্ন উত্তরে যাব তখন উত্তর দেবে। পাশাপাশি তোমাদের রোলটি দিতে নিশ্চয়ই ভুলবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এগুলো নিশ্চয়ই তোমাদের মনে পড়ছে। এরকম একটি আমরা সিকিউ প্রশ্ন আলোচনা করেছিলাম। রাজশাহী কলেজ পরপর 4 বার শ্রেষ্ঠ হওয়ার পরিপ্রেক্ষিতে শিক্ষা মন্ত্রণালয় করেছিল কি 10টি কলেজকে রাজশাহী কলেজের আদলেই পরিচালনার সিদ্ধান্ত নিয়েছিল এবং পরবর্তীতে দেখা যায় যে 4 বছর পরে 10টি কলেজই ঈর্ষণীয় সাফল্য অর্জন করে এবং তার পরিপ্রেক্ষিতে আমরা একটা গল্প এখানে রচনা করেছিলাম। মাননীয় শিক্ষামন্ত্রী বললেন, রাজশাহী কলেজের আদলে সকল কলেজ পরিচালিত হলে সব কলেজেই ভালো ফলাফল সম্ভব। মহামান্য রাষ্ট্রপতি রাজশাহী কলেজের অধ্যক্ষ মহোদয়কে শিক্ষাক্ষেত্রে বিশেষ অবদানের জন্য গোল্ড মেডেল পরিয়ে দিলেন, অভিনন্দিত করলেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরকম একটি প্রশ্নের পরিপ্রেক্ষিতে আমরা কয়েকটা প্রশ্ন রেখেছিলাম। মনোবিজ্ঞান কি? পাঠদান পদ্ধতি শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য সূচির অন্তর্ভুক্ত কেন? ব্যাখ্যা করো। দেশের সকল কলেজ সম্পর্কে মাননীয় শিক্ষামন্ত্রীর বক্তব্য বৈজ্ঞানিক পদ্ধতির কোন নীতিকে সমর্থন করে? ব্যাখ্যা করো। এবং মহামান্য রাষ্ট্রপতির আচরণটি বাহ্যিক ও উক্তিটি যথার্থতা মূল্যায়ন করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আমরা এই প্রশ্ন উত্তরটা সেদিন কেউ কেউ দিয়েছি, কেউ কেউ ক্লাস করার পরে বুঝেছো। নিশ্চয়ই বাসায় যদি আরেকবার চিন্তা করে থাকো আরেকবার নিশ্চয়ই পড়বে। আমরা আসলে এই প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা আমাদের বইয়ের সঙ্গে সংযোগ ঘটাতে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কারণ ইতিমধ্যে আমরা 4টি ক্লাস করেছি। আজকের ক্লাসের মধ্য দিয়ে যেহেতু 5ম ক্লাসের মধ্য দিয়ে অধ্যায়টি শেষ হচ্ছে, কাজেই এখন কিন্তু আর বইয়ের সঙ্গে সংযুক্ত হওয়ার কোনো সুযোগ নেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। একটু একটু করে ঢুকলে আমার বিশ্বাস তোমরা বুঝে যাবে। এবং আমরা নিশ্চয়ই গত ক্লাসে এটিও দেখিয়েছিলাম। 1 নং ক্লাসে তোমরা যারা ক্লাস করেছো এই স্লাইডটি আমি কয়েকটি ক্লাসেই দেখালাম। এরপরে যারা ক্লাসে রোল দিতে পারোনি প্রথম ক্লাসে তাদেরকেও আমি অভিনন্দন জানিয়েছি, ক্লাস করেছি যেহেতু। পাশাপাশি দ্বিতীয় ক্লাসে যারা তোমরা উপস্থিত ছিলে তাদের রোলগুলো নিয়ে এসে তাদেরকে ধন্যবাদ অভিনন্দন জানিয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবং 3 নং ক্লাসে তোমরা যারা উপস্থিত ছিলে তাদেরকেও কিন্তু আমি এভাবেই উপস্থিতির জন্য ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়েছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমরা অনেক শিক্ষার্থীরা ক্লাসরুমে আসছো, অনেকেই হয়তো কোনো কারণে রোলটি দিতে পারছো না, তো অনেক বেশি প্রশ্নোত্তরের মধ্য দিয়ে তোমরা অংশগ্রহণ করছো। আমি অনেক বেশি অনুপ্রাণিত হচ্ছি, খুশি হচ্ছি। আমার বিশ্বাস যে তোমাদেরও নিশ্চয়ই সবগুলো ক্লাস করলে পরে তোমাদের একটি ভালো লাগা কাজ করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সর্বশেষ আজকের পাঠে এসে আমি শুরুতেই যে কাজটি করতে চাই সেটি হচ্ছে ঠিক 4 নং ক্লাস, অর্থাৎ গত ক্লাসের নিশ্চয়ই ওই যে বলেছিলাম যে ক্লাসে এসে প্রথমে উপস্থিতি তো ডাকতে পাচ্ছি না, কাজে গত ক্লাসে যারা উপস্থিত ছিলেন তাদের রোলগুলো একটু জানিয়ে দেই। 401, 403, 404, 405, 406, 411, 424, 429, 430, 432, 433, 437, 442, 443, 444, 446, 447, 448, 449, 451, 452, 463, 474, 475, 481, 487, 490, 494, 495, 498 এবং 499-কে অনেক অনেক ধন্যবাদ অভিনন্দন। পাশাপাশি আমি কৃতজ্ঞতাও জানাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা রোলগুলো অন্তত দিচ্ছ। এর বাইরেও অনেক শিক্ষার্থীরা আছো যারা ক্লাস করেছো, হয়তো যে কোনো কারণে রোলটি দিতে পারছো না। এবং আমি তোমাদেরকে বলেছিলাম একটি ক্লাস এবং পরবর্তী ক্লাসের যে মাঝখানে সময়টুকু এর সময়ের মধ্যেই তোমরা যারা রোলটি দিচ্ছ
ঠিক লাইভ ক্লাসে না থাকলে পরে তাদের রোলগুলো কিন্তু আমি এখানে আনবার চেষ্টা করেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো নিশ্চয়ই চতুর্থ ক্লাসের মধ্য দিয়ে তোমরা যুক্ত আছো এবং আজকে পঞ্চম ক্লাসে নিশ্চয়ই তোমরা যুক্ত হয়েছো এবং আজকের ক্লাসের মধ্য দিয়ে যারা বলা যায় এই অক্টোবর মাসে মনোবিজ্ঞানের পাঁচটি ক্লাস হলো, এই 5টি ক্লাসের উপর ভিত্তি করে আমি আগামী ক্লাসে তোমাদেরকে শতভাগ ক্লাস উপস্থিতির জন্য পুরস্কৃত করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যারা এই অক্টোবর মাসের 5টি ক্লাসে উপস্থিত আছে তারা নিশ্চয়ই শতভাগ ক্লাসে উপস্থিত আছে মনোবিজ্ঞান প্রথম পত্রের, তাদেরকে আগামী পরবর্তী যে আমার ক্লাসটি আছে সেই ক্লাসের মধ্য দিয়ে এই অনলাইনে তোমাদেরকে যেভাবে পুরস্কার দেওয়ার সুযোগটি আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সেই পুরস্কারের সঙ্গে যুক্ত হব। চলে আসি আমাদের একেবারে পড়ার মধ্যে। ঠিক সেই জায়গা থেকে আমি সবার প্রথমে তোমাদের নিয়ে আসবো। আজকে দুটো শিখন ফলের কথা বলেছি, একটা বলেছি একটি বিষয় পড়বো, পাশাপাশি প্রশ্ন উত্তরের সঙ্গে যুক্ত হবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথমে কিছু প্রশ্ন উত্তরের সঙ্গে যুক্ত হব, তারপরে মাঝখানে কিছু সময় আমরা একটু পড়বো, আবার পরে আবার কিছু প্রশ্ন উত্তরের সঙ্গে যুক্ত হব। এর মধ্য দিয়ে পুরো অধ্যায়টি সম্পর্কে তোমাদেরকে একটু পরিষ্কার করবার চেষ্টা করব। শুরুতেই আসি বহু নির্বাচনী প্রশ্ন বা যেটাকে বলছে আমরা এমসিকিউ। এই যে পর্দায় ভেসে উঠলো একটি প্রশ্ন, প্রশ্নগুলো দেখো, মনোবিজ্ঞানের প্রথম পূর্ণাঙ্গ গবেষণাগার কত সালে স্থাপিত হয়? এরকম একটি কাছাকাছি প্রশ্ন উত্তর কিন্তু তুমি গত ক্লাসেও দেখেছো বা আজকেও তুমি কিছুক্ষণ আগে দেখলে। আবার দেখো একটি প্রশ্ন এখানে এসছে, তো নিশ্চয়ই অনেকেই উত্তর দিতে পারছো। কত সালে প্রথম পূর্ণাঙ্গ গবেষণাগার? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রথম গবেষণাগার কিন্তু আমি বলেছিলাম যে ঠিক 1875 সনে কিন্তু গবেষণাগার হয়েছে, প্রথম গবেষণাগার। সেটি জার্মানিতেও হয়েছে, সেটি আমেরিকাতেও হয়েছে, কিন্তু সেই গবেষণাগার দুটো কিন্তু পূর্ণাঙ্গ গবেষণাগার ছিল না। এই গবেষণাগারটির কথা বলা যায় প্রথম এবং পূর্ণাঙ্গ গবেষণাগার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, উত্তরটি কোনটি? নিশ্চয়ই অনেকেই পেরে যাচ্ছ। আমরা একটু দেখে আসি। এই যে উত্তরটি দেখতে পাচ্ছ 1879। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তো আমরা নিশ্চয়ই অনেকেই উত্তরটা পেরে গেলাম। 1879 সালেই জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ের যে গবেষণাগার, সেই গবেষণাগারে উইলিয়াম উন্ড এটি স্থাপন করেছিল। এটাকেই বলা হয়ে থাকে মনোবিজ্ঞানের পূর্ণাঙ্গ প্রথম গবেষণাগার। আগের দুটি প্রথম হলেও সে দুটো সেই মাত্রায় ছিল না, সেই বড় আকার ছিল না, পূর্ণাঙ্গ মাত্রায় ছিল না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমাদের পরিষ্কার হয়েছে। 2 নম্বর প্রশ্ন উত্তর, মনোবিজ্ঞানের কোন শাখায় উপযুক্ত লোক নির্বাচন, প্রশিক্ষণ ইত্যাদি নিয়ে আলোচনা করা হয়? উত্তর নিশ্চয়ই অনেকেই ক্লাসরুমে থাকলে উত্তর দিতে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু যদি দেখে নেই, শিল্প মনোবিজ্ঞান। উত্তর হচ্ছে খ। অর্থাৎ এই যে একটি শিল্প কারখানায় লোক নির্বাচন করতে, মানুষই যেহেতু একটি প্রতিষ্ঠানে কাজ করে থাকে, অথবা আমরা বলেছিলাম কর্মক্ষেত্রে একটা মানুষ কাজ করে থাকে, কাজে সেই মানুষকে বাছাই করা, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া, তাকে কর্মোপযোগী করে তৈরি করা, আরো নানা রকম কর্মসন্তুষ্টি, নানা রকম বিষয় কিন্তু থাকে যেগুলো আমাদের শিল্প মনোবিজ্ঞানে আলোচনা করা হয়। মানুষকে একদিকে কর্মের উপযোগী করে তোলা, আবার কর্মের যে উপকরণগুলো আছে সেগুলোকে মানুষের উপযোগী করে সেগুলোকে বিন্যাস করা, এরকম ভাবে কিন্তু বিষয়গুলো কিন্তু আমরা শিল্প মনোবিজ্ঞানে আলোচনা করে থাকি। সেই জায়গা থেকে আমাদের উত্তর হচ্ছে খ, শিল্প মনোবিজ্ঞান। নাম্বার 3 প্রশ্ন চলে আসলো, মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু হলো আচরণ, মানসিক প্রক্রিয়া, বিজ্ঞান। নিচের কোনটি সঠিক? তোমরা জানো যে এরকম কিছু প্রশ্ন থাকে, দুটো দুটো করে উত্তর হতে পারে অথবা 3টা উত্তর হতে পারে। কয়ে 1 ও 2, ক্ষয়ে বলেছে 1 ও 3, গয়ে 2 ও 3 এবং ঘয়ে হচ্ছে 1, 2 ও 3। কোনটি সঠিক? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু দেখে নেই। আমাদের উত্তর সঠিক হচ্ছে আচরণ ও মানসিক প্রক্রিয়া, এটি হচ্ছে মূল বিষয়বস্তু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা দেখেছো এর আগেও মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তুর মধ্যে আচরণ ও মানসিক প্রক্রিয়া। মনোবিজ্ঞান সংজ্ঞার মধ্যে আমরা 4টি জিনিস পাই, আচরণ পাই, মানসিক প্রক্রিয়া পাই, বিজ্ঞান পাই, মানুষ এবং প্রাণী পাই, কিন্তু মনোবিজ্ঞানের মূল বিষয়বস্তু কিন্তু আচরণ এবং মানসিক প্রক্রিয়া। সেখান থেকে দেখো 1 এবং 2 কে কেন্দ্র করে উত্তর হচ্ছে ক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অভ্যন্তরীণ আচরণ কোনটি? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, চলাফেরা, এটি দেখা যায়, এটি বাহ্যিক আচরণ। প্রেষণা, এটি ভেতরে থাকে, এটি দেখা যায় না বাইরে থেকে। প্রেষিত হয় মানুষ, তাড়িত হয়। কথা বলা, এটা আমরা দেখতে পাচ্ছি, আমি কথা বলছি তোমরা দেখতে পাচ্ছ, গান গাচ্ছে সেটাও কিন্তু দেখা যায়। অর্থাৎ উত্তর হচ্ছে খ, 4-এর খ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাম্বার প্রশ্ন 5, গর্ভাবস্থা থেকে বার্ধক্যকাল পর্যন্ত বৃদ্ধি মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়? হ্যাঁ, উত্তর সঠিক হচ্ছে ঠিক বিকাশ হয়, জন্ম থেকে বলা যায় ভূমিষ্ঠ হওয়া থেকে
একেবারে বার্ধক্য মানে বৃদ্ধকাল পর্যন্ত মানুষের যে বিকাশ হয় সেই বিকাশটা নিয়ে আলোচনা করা হয়ে থাকে বিকাশ মনোবিজ্ঞানে আমরা পড়েছি। আর শিশু মনোবিজ্ঞানেও কিন্তু গর্ভাবস্থা থেকে আলোচনা করা হয়, কিন্তু শিশু বয়স পর্যন্ত, যেখানে এখানে বলেছে যেহেতু বার্ধক্যকাল পর্যন্ত, কাজে উত্তর সঠিক হচ্ছে আমাদের বিকাশ মনোবিজ্ঞান 5 ঘ। প্রশ্ন নম্বর 6, কোন বিষয় বিজ্ঞান হওয়ার জন্য গুরুত্বপূর্ণ হলো বৈজ্ঞানিক পদ্ধতি, প্রয়োগশীলতা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। নিচের কোনটি সঠিক? এখানেও দেখো ঠিক জোড়া জোড়া এবং ঘরের নাম্বারটা 1, 2, 3 মিলে রয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কোন বিষয় বিজ্ঞান হওয়ার জন্য গুরুত্বপূর্ণ হলো বৈজ্ঞানিক পদ্ধতি, প্রয়োগশীলতা, বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি। 3টি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা জানি আরো কয়েকটি বিষয় আছে নিশ্চয় বিজ্ঞান বিষয় বিজ্ঞান হওয়ার জন্য গুরুত্বপূর্ণ, তাহলে 3টি, অর্থাৎ উত্তর সঠিক হচ্ছে 1 ঘ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে যাই প্রশ্ন নাম্বার 7 এবং 8, অভিন্ন প্রশ্নপত্রের মধ্য দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 7 এবং 8 আমরা একটু যদি এখানে একটি উদ্দীপক বা একটি গল্প আছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু পড়ে নেই। মনোবিজ্ঞান বিষয়ের শিক্ষক অনামিকা দত্ত প্রথম অধ্যায় পাঠদান শেষে ক্লাস পরীক্ষা নিয়ে প্রথম স্থান অধিকারী জাহিদ হোসেনকে কলম দিয়ে পুরস্কৃত করলেন। উপস্থিত সকলে করতালি দিয়ে অভিনন্দন জানালো। জাহিদ উজ্জীবিত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আর তোমরা উদ্দীপকটি একাধিকবার পড়ার চেষ্টা করবে পরীক্ষার হলেও, তাহলে তোমার অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। ঠিক সেখান থেকে দেখো, আমরা যদি একটু প্রশ্নের জায়গায় যাই, বলেছে অনামিকা দত্তের কার্যক্রম মনোবিজ্ঞানের কোন শাখায় আলোচিত হয়? অনামিকা দত্তের কার্যক্রম কি? এখানে অনামিকা দত্ত কি করেছেন? পাঠদান শেষে তিনি কি করেছেন? শিক্ষার্থীকে উজ্জীবিত করবার জন্য তিনি কলম দিয়ে পুরস্কৃত করেছেন। অনামিকা দত্তের কাজ কিন্তু এটুকুই ছিল। প্রথম অধ্যায় পাঠদান শেষে তিনি কি করেছেন? শিক্ষার্থীকে উজ্জীবিত করবার জন্য কলম দিয়ে তাকে পুরস্কৃত করেছেন। তাহলে এটি কোথায় আলোচনা করা হয়? 7 শিক্ষার্থী, খ নাম্বারটি সঠিক। শিক্ষা মনোবিজ্ঞান। শিক্ষা মনোবিজ্ঞান এই শিক্ষা কেন্দ্রিক শিক্ষক ছাত্রছাত্রী এই যে শিক্ষার্থীকে উজ্জীবিত করা, তাকে পেশিত করা, পুরস্কারের বলবর্ধকের মধ্য দিয়ে তাকে উজ্জীবিত করা, এগুলো কিন্তু আমাদের শিক্ষা মনোবিজ্ঞানের কতগুলো আলোচ্য বিষয়। কারণ শিক্ষার্থীকে উজ্জীবিত করবার জন্য শিক্ষক, শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু এই কাজগুলো করে থাকেন। প্রিয় শিক্ষার্থী, কিন্তু এবার চলে যাই প্রশ্ন নাম্বার 8। বলেছে সকল শিক্ষার্থীর কাজটি কি ধরনের আচরণ? সকল শিক্ষার্থীর কাজটি কি? উপস্থিত সকলে করতালি দিয়ে অভিনন্দন জানালো। একটি লাইন দেখো লেখা আছে, উপস্থিত সকলে করতালি দিয়ে অভিনন্দন জানালো, অর্থাৎ সকল শিক্ষার্থীরা নিশ্চয়ই তার মধ্যে রয়েছেন। তো তাদের আচরণটি কেমন আচরণ? অভ্যন্তরীণ আচরণ, বাহ্যিক আচরণ, ঐচ্ছিক আচরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার আচরণটি নিশ্চয়ই করতালি দিচ্ছিল, এটা দেখতে পাচ্ছি আমরা। এটি হচ্ছে বাহ্যিক আচরণ। করতালি, এটা ইচ্ছে ছিল বলেই সে করতালি দিয়েছে, ইচ্ছা না থাকলে তো নিশ্চয়ই দেয়নি। এর আচরণটি ঐচ্ছিক আচরণ। অভ্যন্তরীণ আচরণ এটি নয়, কারণ যে দুটি আচরণ করেছে সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। অর্থাৎ রোমান পদ্ধতি 2 এবং 3 মিলে যে সঠিক উত্তরটি আছে সেখানে আমরা আমাদের উত্তরটি খুঁজে পেয়েছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমাদের কাছে পরিষ্কার হয়েছে, আমরা উত্তরটি পেয়ে গেছি। উত্তরটি হচ্ছে 2 এবং 3 মিলে হচ্ছে গ নাম্বার প্রশ্ন উত্তরটি সঠিক। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এবারে চলে যাই আমাদের পরবর্তী যে প্রশ্ন আছে 9 নাম্বার প্রশ্ন উত্তর। কোন বিজ্ঞানীকে পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক বলা হয়? জন বি ওয়াটসন, ক নাম্বার। খ হচ্ছে উইলিয়াম ওন, নাম্বার গ হচ্ছে সিগমন্ড ফ্রয়েড, ঘ হচ্ছে উইলিয়াম জেমস। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে বলে রাখি বিজ্ঞান ভিত্তিক যাত্রা শুরু হয় সেই 1879 সালের মধ্য দিয়ে, সেই জার্মানির লিপজিগ বিশ্ববিদ্যালয়ে যে গবেষণাগারটি স্থাপন হয় তার মধ্য দিয়েই। ঠিক তখন থেকেই মনোবিজ্ঞানের বা পরীক্ষণ মনোবিজ্ঞানের মূলত বলা হয়ে থাকে জনক তিনি। আমরা মূলত তাকে স্পেসিফিক করতে পারি যে পরীক্ষণ মনোবিজ্ঞানের জনক হচ্ছে উইলিয়াম ওন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজে উত্তরটা হচ্ছে 2 এর খ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার বিশ্বাস যে তোমাদের অনেকটাই পরিষ্কার হয়ে গেল। চলে যাই 10 নাম্বার প্রশ্ন উত্তরের মধ্যে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটি দেখো ঠিক গল্প অথবা উদ্দীপক, যার উপর ভিত্তি করে 10 নং প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে। পাশেই প্রতিদিন বাজার বসে বলে আইরিন ম্যাডাম ক্লাসে প্রবেশ করে দরজা জ্বালানা বন্ধ করে পাঠদান শুরু করেন। আবার বলছি, পাশেই প্রতিদিন বাজার বসে বলে আইরিন ম্যাডাম ক্লাসে প্রবেশ করে দরজা জ্বালানা বন্ধ করে পাঠদান শুরু করেন। প্রশ্ন হচ্ছে, আইরিন ম্যাডাম পাঠদানে কোন বিষয়টি বিবেচনা করে দরজা জানালা বন্ধ করেন? ক বলেছে ব্যক্তি নিরপেক্ষতা,
খ বলেছে নিয়ন্ত্রণ, গ হচ্ছে সাধারণীকরণ, আর ঘ হচ্ছে কার্যকরী সংজ্ঞা। প্রিয় শিক্ষার্থীরা, এই প্রশ্ন উত্তরটি আমি তোমাদেরকে বলে দেব না, আমি তোমাদের কাছ থেকে উত্তর পেতে চাই। তোমরা 10 নাম্বার লিখে, যদি ক হয় তাহলে ক লিখবে, খ হলে খ লিখবে, গ হলে গ লিখবে, অন্যথায় ঘ হলে ঘ লিখবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের কাছ থেকে পেতে চাই তোমরা 10 নাম্বার প্রশ্ন উত্তরটি, অনেকগুলো প্রশ্ন উত্তর তোমরা দিয়েছো, আমার খুব ভালো লেগেছে। আগের প্রশ্ন উত্তরগুলো তোমরা দিয়েছো, অনেক শিক্ষার্থী আমি কমেন্টগুলো দেখতে পাচ্ছি স্ক্রিনে। প্রিয় শিক্ষার্থী, আমি 10 নাম্বারটা উত্তর চেয়েছি, একজন উত্তর দিয়েছে অমব প্রামাণিক 10-এর বি উত্তর দিয়েছে, আরো দেখতে পাচ্ছি আমি অনেকেই, হ্যাঁ লামিয়া উত্তর দিয়েছে সঠিক, শাহরিয়ার আসিফ উত্তর দিয়েছে সঠিক, রিফাত উত্তর সঠিক দিয়েছে, সানজিদা বুশরা উত্তর সঠিক দিয়েছে, সিফাত সানজিয়া পিয়া সঠিক দিয়েছে, সুমাইয়া খাতুন 10-এর বি সঠিক দিয়েছে, তাসফিয়া তাবাসসুম সঠিক দিয়েছে, আনারুল সঠিক দিয়েছে, সম্ভবত এক শিক্ষার্থী ছাত্রী 424 যতটুকু মনে পড়ে আমার। নুসরাত 10-এর বি সঠিক উত্তর দিয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অনন্যা প্রামাণিক রোল নম্বর 498 এখানে রোল দিয়েছে, 10-এর বি উত্তর দিয়েছে। সাবিরা রিফাত সঠিক উত্তর দিয়েছে, মেহেরুন্নেসা সঠিক উত্তর দিয়েছে, আসমা ইয়াসমিন সালমা সঠিক উত্তর দিয়েছে, আনিসা তাসনিম সঠিক উত্তর দিয়েছে 10-এর খ, লামিয়া অরবি কুইন সঠিক উত্তর দিয়েছে, মেহেদি হাসান সঠিক উত্তর দিয়েছে, আসফিয়া লামিয়া সুলতানা সঠিক উত্তর, অসংখ্য ফাতিমা ইবনে ইসলাম 10-এর খ। প্রিয় শিক্ষার্থী, অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। তোমাদেরকে আরেকটু সময় দিতে যাচ্ছিলাম, কিন্তু তোমরা সঠিক উত্তর দিয়েছো এবং তোমরা ঠিক এভাবেই আমি বলেছিলাম 10-এর ক অথবা খ অথবা গ অথবা ঘ লেখো। তোমরা 10-এর খ উত্তর দিয়েছো, সত্যি সত্যি প্রিয় শিক্ষার্থীরা। এখানে আসলে আমরা বলেছিলাম এটি বাহ্যিক চল যেটাকে নিয়ন্ত্রণ করেছে, যা ক্লাসরুমে আসলে পরে সমস্যা তৈরি করতে পারে, সেই শব্দ দূষণ হতে পারে। এই কারণে আইরিন ম্যাডাম করেছেন কি, সেই শব্দটা যেন ক্লাসে আসতে না পারে, এই জন্য দরজা জানলা বন্ধ করেছেন। কাজেই তোমরা 10-এর খ বা নিয়ন্ত্রণ অর্থাৎ বৈজ্ঞানিক পদ্ধতিতে নীতিগুলো আছে, এই নীতিগুলো এখানে আছে। এর মধ্যে থেকে এখানে আইরিন ম্যাডাম নিয়ন্ত্রণ যে নীতিটি আছে এটি অনুসরণ করেছেন, এর মধ্যে দিয়ে তিনি বাহ্যিক চল বা সমস্যা সৃষ্টিকারী চলকে নিয়ন্ত্রণ করেছেন। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ক্লাসরুমে আছো আমি বুঝতে পারছি, আমার প্রাণের শিক্ষার্থীরা, মনটা ভরে গেল। নিশ্চয়ই আমরা আরো কিছু প্রশ্ন উত্তরের সঙ্গে যুক্ত হয়ে যাই। 11 নম্বর প্রশ্ন, অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সাধারণ সত্যে উপনীত হওয়াকে কি বলে? অল্প সংখ্যক দৃষ্টান্ত থেকে সাধারণ সত্যে উপনীত হওয়াকে কি বলে? নিশ্চয়ই তোমরা উত্তর দিয়ে দিচ্ছ, সাধারণীকরণ, তাই না প্রিয় শিক্ষার্থীরা? আমরা নিশ্চয়ই পরের প্রশ্ন চলে যাই, তোমরা পারবে এগুলো। আরেকটি প্রশ্ন চলে আসলো, দেখো 12 নম্বর প্রশ্ন, আসনোভা এইচএসসি পাশের পর সিদ্ধান্ত নিতে পারছে না, সে কি উচ্চশিক্ষা নেবে, কোন চাকরিতে যোগদান করবে, না বিয়ে করে সংসারী হবে? এরকম একটি সিদ্ধান্ত নেতায় ভুগছে আমাদের তাসনোভা। তাসনোভার এই সিদ্ধান্ত গ্রহণে সহায়তাকারী উপযুক্ত ব্যক্তিকে প্রশ্ন করা হচ্ছে 12 নম্বর, তাসনোভার সিদ্ধান্ত গ্রহণে সহায়তাকারী উপযুক্ত ব্যক্তিকে কোন কাজটি করবে? এইচএসসি পাশের পরে কি উচ্চশিক্ষা নেবে, চাকরিতে যোগদান করবে, না বিয়ে করে সংসারী হবে? তাসনোভাকে শিক্ষা মনোবিজ্ঞানীর কাছে যাবেন, কাউন্সিলিং মনোবিজ্ঞানীর কাছে যাবেন, সমাজ মনোবিজ্ঞানী, না শিল্প মনোবিজ্ঞানী? প্রিয় শিক্ষার্থীরা, নিশ্চয়ই তোমরা এতক্ষণে উত্তর দিয়েছো আমি জানি, এবং হ্যাঁ 12 নম্বরের উত্তরে চলে আসছে। শিক্ষার্থীরা খুবই স্মার্ট দেখতে পাচ্ছি আমি, চমৎকার। শাহরিয়ার আসিফ, আসমা ইয়াসমিন, আনোয়ারুল, আরো অনেকেই, আমি একটু চলে আসলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের পড়ায়। তোমরা পেরেছো, এই প্রশ্ন উত্তরটি পেরেছো। 12-র খ নাম্বার উত্তরটি কাউন্সিলিং মনোবিজ্ঞানী সঠিক উত্তর। আমরা চলে যাচ্ছি 13 নম্বর প্রশ্ন উত্তরে, মনোগতীয় দৃষ্টিভঙ্গির প্রবর্তক কোন মনোবিজ্ঞানী? এটি একটি জ্ঞানমূলক প্রশ্ন, খুব বেশি সময় লাগবে কথা না, তোমরা পেরেছো আমার বিশ্বাস, সিগমন্ড ফ্রয়েড। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক নাম্বার সঠিক উত্তর। এবার যাই আরেকটি উদ্দীপক, আরেকটি গল্প, 14 এবং 15 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া যাবে। আফতাব হোসেন পৌরসভা চেয়ারম্যান পদে নির্বাচনে দাঁড়িয়েছেন। তিনি বিভিন্ন মিটিং এ নতুন নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা এবং বেকারদের চাকরি নিশ্চিত করতে শিল্প কারখানা গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। তার প্রতিবেশীদের নেতৃত্বে প্রচারণার কাজ চলছে। খুব সহজ কথায় বুঝে গেলাম, আফতাব হোসেন নির্বাচনে দাঁড়িয়েছেন চেয়ারম্যান পদে পৌরসভার, এবং তিনি নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন এবং তার পাড়া প্রতিবেশী যারা আছেন তারাও তার সঙ্গে প্রচারণায় কাজটি করছেন। প্রশ্ন করা হচ্ছে 14 নম্বর, প্রতিবেশীদের আচরণ কোন শাখায় আলোচিত হয়? তাহলে আমাদেরকে গল্পে চলে যেতে হবে, প্রতিবেশীরা কি আচরণটা করেছে। সর্বশেষ যে লাইনটি আছে দেখো, তার প্রতিবেশীদের নেতৃত্বে প্রচারণার কাজ চলছে। প্রতিবেশীরা কিন্তু এই কাজটুকুই করেছেন। প্রশ্নটা করা হয়েছে প্রতিবেশীদের আচরণ কোন শাখায় আলোচিত হয়।
শিল্প মনোবিজ্ঞান, সমাজ মনোবিজ্ঞান, শিক্ষা মনোবিজ্ঞান, কাউন্সিলিং মনোবিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, হয়তো অনেকেই পারছো, অনেকের কাছে একটু কঠিন মনে হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা একটু সঠিক উত্তরটা জেনে নেই। দেখতে পাচ্ছি এখানেও শিক্ষার্থীরা উত্তর দিয়েছো, অনেকেই খ নাম্বার উত্তর দিয়েছো। খ নাম্বার উত্তর, বেশিরভাগই খ নাম্বার উত্তর এসছে। আমরা একটু দেখে নেই। হ্যাঁ, সত্যি তাই, খ নাম্বার উত্তরটি সঠিক। সমাজ মনোবিজ্ঞানে নেতৃত্ব নিয়ে কথা বলে, সমাজ মনোবিজ্ঞানের প্রচারণা নিয়ে কথা বলে, সমাজ বিজ্ঞানের সামাজিকীকরণ নিয়ে কথা বলে, সমাজে মানুষের মনোভাবকে নিজের পক্ষে আনবার জন্য চেষ্টা করে থাকে। এই সবই হচ্ছে সমাজ মনোবিজ্ঞানের কতগুলো আলোচ্য বিষয়। 14 নম্বরের খ নাম্বার প্রশ্নের উত্তরটিও তোমরা পেরেছো। অনেক ধন্যবাদ এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক, দেখে নিলাম আমরা সঠিক উত্তর। এবার একটু দেখে নেই আমরা পরবর্তী একই গল্পের উপর ভিত্তি করে আরেকটি প্রশ্ন আছে, উদ্দীপকটা উপরে রাখা আছে। প্রশ্নটির দিকে একটু খেয়াল করি। চেয়ারম্যান পদপ্রার্থী জনসভায় যে কাজটি করেছেন তা হলো, চেয়ারম্যান পদপ্রার্থী জনসভায় কি কাজ করেছেন? তিনি বিভিন্ন মিটিং এ নতুন বিদ্যালয় প্রতিষ্ঠা এবং বেকারদের চাকরি নিশ্চিত করতে শিল্প কারখানা গড়ে তোলার প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই কাজটুকু করেছেন কিন্তু চেয়ারম্যান মহোদয়, যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন। তার আচরণটি কি ঐচ্ছিক আচরণ, বাহ্যিক আচরণ, সামগ্রিক আচরণ? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিচের কোনটি সঠিক? 1, 2, পরেরটা হবে একটু মনে হয় এখানে ভুল আছে। খ নাম্বারটি 1, 1 হয়ে গেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। 1, 2, 3, 2, 1, 2। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে উত্তরটা হচ্ছে ঘ নাম্বার উত্তরটি হচ্ছে কারেক্ট। এটি হচ্ছে ঐচ্ছিক আচরণ, ইচ্ছাকৃতভাবে সে কাজটি করছে। এটি একটি বাহ্যিক আচরণ বটে এবং সবকিছু মিলেই মানুষের কাছে সে একটি আবেদন জানাচ্ছে। এটি একটি তার সামগ্রিক আচরণও বটে। সামগ্রিকভাবে আসলে সে এই প্রতিশ্রুতিগুলো দিয়ে মানুষকে তার নিজের পক্ষে আনবার চেষ্টা করছে। সবকিছু মিলে তার হচ্ছে সামগ্রিক আচরণ। এর মধ্যেই তার খন্ড আচরণগুলোর মধ্যে এই যে প্রতিষ্ঠা করছে, মিটিং এ কথা বলছেন, নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই অর্থে 15 নম্বরের ঘ নাম্বার উত্তরটি হচ্ছে সঠিক উত্তর। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমাদের পরিষ্কার হচ্ছে ঐচ্ছিক আচরণ, বাইরে থেকে সেগুলো দেখা যাচ্ছে, উনি যখন কথা বলতেছে সব আমরা দেখতে পাচ্ছি এবং সেই আচরণটি সবকিছু মিলেই আসলে মানুষের কাছে তিনি একটা আবেদন রাখছেন, কাজেই সেটি একটি তার সামগ্রিক আচরণও বটে। আমরা চলে এসেছি আরেকটি উদ্দীপকে। 16 এবং 17 নম্বর প্রশ্নের উত্তর দেওয়া যাবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোবিজ্ঞান বিষয়ের শিক্ষক প্রথম অধ্যায় পাঠদান শেষে ক্লাস পরীক্ষা নিলেন। ক্লাস পরীক্ষায় 10 এবং শতভাগ ক্লাসে উপস্থিত 49 শিক্ষার্থীকে পুরস্কৃত করলেন। অধিকাংশ শিক্ষার্থী করতালি দিয়ে অভিনন্দন জানালেন। পুরস্কৃতরা উজ্জীবিত হলো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোবিজ্ঞান বিষয়ের শিক্ষক এই প্রথম অধ্যায়টি শেষ করে, সত্যি তাই ক্লাসরুমে তোমরা যখন থাকতে তখন আমরা এই প্রথম অধ্যায় পরে কিন্তু একটি পরীক্ষা নিতাম। সেই পরীক্ষার মধ্য দিয়ে সেটি কিন্তু মাল্টিপল চয়েস পরীক্ষা নিতাম এবং সেটি বলা যায় যে তোমরা স্ক্রিনে দেখে সেটি প্রশ্ন উত্তর দিতে ক্লাসরুমে সবাই বসে তাৎক্ষণিকভাবে সেই প্রশ্ন উত্তরটি মূল্যায়ন হতো। তাৎক্ষণিকভাবে তোমাদের ফার্স্ট, সেকেন্ড, থার্ড ঘোষণা করে অধ্যক্ষ স্যারের মাধ্যমে কিন্তু তোমাদের হাতে পুরস্কারও তুলে দেওয়া হতো। সেই কাজটি থেকে কিন্তু এবার অনেকটাই বঞ্চিত হলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই আমাদের সামনে সুদিন আসবে, সেদিন নিশ্চয়ই তোমাদের পুরস্কার পাওয়ার বা এগুলোতে অংশগ্রহণ করার সুযোগটি থাকবে। তাহলে ক্লাস পরীক্ষায় 10 জন পুরস্কার পেল এবং 49 জন শিক্ষার্থী কিন্তু শতভাগ ক্লাসে উপস্থিত ছিল মনোবিজ্ঞানের ক্লাসে, তারাও পুরস্কৃত হলেন। আমরা এবার একটা গল্পে চলে যাই। অধিকাংশ শিক্ষার্থীরা কি করলেন? করতালি দিয়ে অভিনন্দন জানালেন। পুরস্কৃতরা নিশ্চয়ই উজ্জীবিত হলো। প্রশ্ন করা হচ্ছে, উজ্জীবিতকরণের এ জ্ঞান মনোবিজ্ঞানের কোন শাখার গবেষণার ফসল? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পুরস্কার দিলে যে উজ্জীবিত হয় এগুলো কিন্তু মনোবিজ্ঞানের গবেষণা করেন এবং তার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে বাস্তব জীবনে কিন্তু বিভিন্ন ক্ষেত্রে কিন্তু পুরস্কারটা প্রতিষ্ঠিত হয়েছে। এগুলো সবই কিন্তু মনোবিজ্ঞানীদের গবেষণার ফসল। প্রশ্ন হচ্ছে, মনোবিজ্ঞানের তো অনেকগুলো শাখা আছে, সেটি কোন শাখায় সেটি আলোচনা হয়? সমাজ মনোবিজ্ঞানে, শিক্ষা মনোবিজ্ঞানে, শিল্প মনোবিজ্ঞানে, কাউন্সিলিং মনোবিজ্ঞানে? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই অনেকেই তোমরা উত্তর দিয়েছো। 10-এর অলরেডি উত্তর চলে এসছে। আমি দেখতে মেহরুন্নেসা, রিফাত, সুমাইয়া সবারই 16-র বি উত্তর দিয়েছে সঠিক উত্তর। নুসরাত, প্রিয় শিক্ষার্থী, এবং আমি সবগুলো নাম তো দেখে আসলাম না, কাজে বুঝতে পারছো তোমরা যারা উত্তর দিয়েছো সবাই সঠিক করেছো। শিক্ষা মনোবিজ্ঞান আর হচ্ছে বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমার খুব ভালো লাগছে তোমরা পুরো পড়ার মধ্যে আছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 17 নম্বর প্রশ্নটার মধ্যে চলে যাই আমরা। একই গল্পের উপর ভিত্তি করে প্রশ্নটা, অধিকাংশ শিক্ষার্থীদের ভূমিকাকে কি বলা যায়? এইবার একটু খেয়াল করো, অধিকাংশ শিক্ষার্থীদের ভূমিকা। অধিকাংশ শিক্ষার্থী কি করেছেন? করতালি দিয়ে অভিনন্দন জানিয়েছেন। লাস্টে যে সেন্টেন্সটি আছে সেটি দেখলে তোমরা বুঝতে পারছো। 1 বলেছে উদ্দীপক, 2 বলেছে প্রতিক্রিয়া, 3 বলেছে আচরণ। উত্তরগুলো ঠিক জোড়ায় আছে। দেখো,
1 ও 2, 1 ও 3, 2 ও 3, 1, 2 ও 3। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি নিশ্চয়ই অনেকের কাছে একটু কনফিউশন তৈরি করছে। আমি জানি না তোমরা কতজন সঠিক দিতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এখানে দেখতে পাচ্ছি উত্তর এখনো এসছে কিনা আমি জানি না, 17 নম্বরের উত্তর এখনো আসেনি। তোমরা একটু কনফিউশনে হয়তো আছো, নিশ্চয়ই ভাবছো এটি নিশ্চয়ই একটি অলরেডি শাহরিয়ার উত্তর, আসিফ উত্তর দিয়েছে 17, সি নাম্বার উত্তর দিয়েছো, আসমা ইয়াসমিন সি উত্তর দিয়েছো, অর্ণব সি উত্তর দিয়েছো, লামিয়া উত্তর, রিফাত সি উত্তর দিয়েছো, সবাই যারা দিয়েছো সি, সিফাত, সঞ্জিদা, প্রিয়া উত্তর দিয়েছো সি, 17 সি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, 17 সি বলতে আমরা বুঝতে কি 2 এবং 3 বলেছো প্রতিক্রিয়া এবং আচরণ। অনেক অনেক অভিনন্দন, এইটার উত্তর যারা সঠিক দিতে পেরেছো। উত্তরটি সঠিক হয়েছে 2 এবং 3। অর্থাৎ শিক্ষক কি করেছেন, শিক্ষক পুরস্কার দিয়েছেন, এটি হচ্ছে উদ্দীপক, তার পরিপ্রেক্ষিতে করতালি দেওয়া হচ্ছে প্রতিক্রিয়া, এবং প্রতিক্রিয়াটাকে আমরা বলে থাকি এটা হচ্ছে একটি আচরণ। কাজেই একদিকে তাদের করতালি দেওয়া হচ্ছে প্রতিক্রিয়া, পাশাপাশি কোন উদ্দীপকের পরিপ্রেক্ষিতে মানুষ যা কিছু করে তাই হচ্ছে আচরণ। কাজেই 2 এবং 3 মিলে জোড়া হচ্ছে গ। তোমরা 17 গ উত্তর দিয়েছো। অনেক শিক্ষার্থীরা, অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীরা। একটা বেশ বলা যায় উচ্চতর দক্ষতার একটি প্রশ্ন, সেখানেও তোমরা উত্তর দিতে পেরেছো। কাজে আমার বিশ্বাস আর তোমাদেরকে নিয়ে ভাববার কোনো কারণ নেই। তোমরা সত্যি সত্যি পড়ার মধ্যে আছো, ক্লাসের মধ্যে আছো, এবং মনোবিজ্ঞান বিষয়টার সঙ্গে তোমরা অনেকটাই নিজেকে যুক্ত করতে পেরেছো অথবা খাপ খাওয়াতে পেরেছো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি একটু দেখে আসলাম, আমি একটু নিজেকে মূল্যায়ন করবার সুযোগটা পেলাম। 1 থেকে 17 নম্বর প্রশ্ন উত্তরে কিন্তু প্রায় বলতে গেলে তোমরা প্রায় শিক্ষার্থীরা কিন্তু পেরেছো। অনেক অনেক আবার ধন্যবাদ এবং অভিনন্দন জানাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা এই কথা দিয়ে মোটামুটি আমরা এমসিকিউ এর আলোচনাটাকে শেষ করি। আমরা নিশ্চয়ই আজকের ক্লাসে একটু সিকিউ এর আলোচনা করতে চাই, পাশাপাশি ছোট্ট একটু শিখন ফলও তো আমাদের আছে। তোমরা নিশ্চয়ই একটু প্রশ্ন উত্তরের মধ্য দিয়ে খুব বেশি লেখার সঙ্গে ছিলে, কমেন্ট বক্সে লিখতে লিখতে ক্লান্ত হয়ে গেছো। এখন একটু আবার রিল্যাক্সে চলে আসি। তাহলে লেখা বাদ দিয়ে এবার কোথায় চলে যাব আমরা চলে যাব এবারে আমাদের যে শিখন ফলটি আছে সেই শিখন ফলটিকে নিয়ে একটু কথা বলি। তাহলে আমাদের নিশ্চয়ই এখন আর কমেন্ট বক্সে তোমাদের আপাতত লিখতে হবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। যে শিখন ফলটি আছে সেটি হচ্ছে মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক। এটি তোমাদের সিলেবাসের সঙ্গে প্রথম অধ্যায়ের সর্বশেষ শিখন ফল। আমরা সংক্ষেপে একটু কথা বলি মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক। মনোবিজ্ঞান কি এটা নিশ্চয়ই তোমরা ইতিমধ্যে জেনে গেছো। মনোবিজ্ঞান হচ্ছে আচরণের বিজ্ঞান, এবং আরো বলতে গেলে মনোবিজ্ঞান মানুষ এবং প্রাণীর আচরণের বিজ্ঞান এবং মানসিক প্রক্রিয়ার বিজ্ঞান। তো মনোবিজ্ঞান মূলত সেই মানুষের আচরণগুলোকে বিচার বিশ্লেষণ করে, তার উপর ভিত্তি করে নানা রকম পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে যায়, নানা রকম সিদ্ধান্তে উপনীত হয়। সেই মানুষের জীবনকে কিভাবে আরো আচরণকে আরো সুন্দর করা যায়, কিভাবে কল্যাণমুখী করা যায়, এমনি ভাবে কিন্তু মনোবিজ্ঞান তার গবেষণার মধ্য দিয়ে দিনের পর দিন বিকশিত হচ্ছে। প্রশ্ন হচ্ছে এখানে এই মনোবিজ্ঞানের সঙ্গে অন্যান্য যে বিজ্ঞানগুলো আছে সেই বিজ্ঞানের সম্পর্কটা আমরা দেখতে চাই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনোবিজ্ঞান সম্পর্কে মোটামুটি জানি, এখন অন্যান্য কয়েকটি বিজ্ঞান সম্পর্কে একটু জেনে তারপরে আমরা মনোবিজ্ঞানের সঙ্গে একটু সংযোগ স্থাপন করার চেষ্টা করব, তাদের মধ্যে সম্পর্কটা কি থাকতে পারে। আমরা একটু দেখে নেই মনোবিজ্ঞানের সাথে অন্যান্য বিজ্ঞানের সম্পর্ক বলতে আমরা কয়টি বিজ্ঞানের সঙ্গে সম্পর্ক তোমাদের সিলেবাসকে ঘিরে বা বইকে ঘিরে একটু দেখব। মনোবিজ্ঞান এবং শারীর বিজ্ঞানের সঙ্গে একটু সম্পর্ক দেখব, মনোবিজ্ঞান চিকিৎসা বিজ্ঞান, মনোবিজ্ঞান ও নিবিজ্ঞান, মনোবিজ্ঞান ও সমাজ বিজ্ঞান, মনোবিজ্ঞান ও সমাজকর্ম বা সমাজ কল্যাণ, মনোবিজ্ঞান ও অন্যান্য সামাজিক আরো কিছু বিজ্ঞান আছে সেগুলো নিয়ে কথা বলবো। মনোবিজ্ঞানের সঙ্গে পরিসংখ্যানের কোনো সম্পর্ক আছে কিনা এটি একটি দেখবো। মনোবিজ্ঞানের সঙ্গে শিক্ষা বিজ্ঞানের যে সম্পর্ক এটি প্রিয় শিক্ষার্থীরা আমরা এই শিখন ফলের মধ্য দিয়ে স্পষ্ট হবার চেষ্টা করব। আমরা প্রথমে একটু চলে আসি মনোবিজ্ঞান এবং শারীর বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটা ছবি দেখতে পাচ্ছ, একটা মাথার ছবি, তাই না প্রিয় শিক্ষার্থীবৃন্দ? সেখানে কিছু কাজ হচ্ছে, মস্তিষ্ক প্রতিনিয়ত কাজ করছে, তার নিচে আবার একটু সাইকোলজি লেখা দেখছি আমরা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা মনোবিজ্ঞান আলোচনা করতে গিয়ে তোমাদের ইতিমধ্যে বলেছিলাম যে মনোবিজ্ঞানের আচরণ আলোচনা করতে গেলে সেই আচরণকে নিয়ন্ত্রণ করে থাকে কে, আচরণ কোথা থেকে পরিচালিত হয়? প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মস্তিষ্ক একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। মস্তিষ্ক আমাদের আচরণটাকে কিন্তু নানাভাবে নিয়ন্ত্রণ করে থাকে, এবং আমরা আমাদের মনোবিজ্ঞানের ব্যাখ্যা করতে গিয়ে, আচরণের ব্যাখ্যা করতে গিয়ে, মানসিক প্রক্রিয়ার ব্যাখ্যা করতে গিয়ে তার ভিত্তি হিসেবে কে কাজ করে থাকে? আমরা জানি যে আমাদের শারীরিক যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, মস্তিষ্ক শুরু করে বিভিন্ন যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এগুলো কিন্তু একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। কাজেই আমি যদি আমার আচরণের ভিত্তি দেখতে চাই তাহলে কিন্তু আমাদেরকে চলে যেতে হয় আমাদের শারীরবৃত্তির জায়গায়। তাহলে শারীর বিজ্ঞান আসলে কি আলোচনা করে থাকে? শারীর বিজ্ঞান নিশ্চয়ই সেই শরীর নিয়ে কথা বলে থাকে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোর গঠন কার্যাবলী নিয়ে কথা বলে থাকে, শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলো কখন কি মাত্রায় কাজ করে, কাজ বেশি করলে কেমন হয়, কম করলে কি হয়, এই বিষয়গুলো নিশ্চয়ই আলোচনা করে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কাজেই শরীর মনোবিজ্ঞানে সেই শারীরিক গঠন কার্যাবলী সম্পর্কে বিস্তারিত আলোচনা করে। মনোবিজ্ঞান পাঠ করতে গেলেও, মনোবিজ্ঞানের আচরণের ভিত্তি জানতে গেলেও আমাদেরকে কি করতে হয়? সেই শরীর বিজ্ঞান পাঠ করতে হয়।
কাজেই মনোবিজ্ঞানের সঙ্গে শরীর বিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ বা অন্যতম সম্পর্ক রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক দেখো, আমাদের সমস্ত কার্যক্রমগুলো কিন্তু মস্তিষ্ক দ্বারা এভাবে নিয়ন্ত্রিত হয়ে থাকে। এগুলো কিন্তু আমাদেরকে বিস্তারিত কিন্তু পড়তে হয়, মনোবিজ্ঞানেও পড়তে হয়, এগুলো কিন্তু শরীর বিজ্ঞানেও পড়তে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক মস্তিষ্ককে আমরা কাজের বিভিন্ন অঞ্চলে ভাগ করেছি, কাজের উপর ভিত্তি করে সেই অঞ্চলগুলো বিভিন্ন রকম কাজ করে থাকে। কোনো একটি অঞ্চলে কোথাও ক্ষত সৃষ্টি হলে পরে সেখানে কিন্তু সেই জায়গাটি নষ্ট হয়ে গেলে পরে কিন্তু মানবদেহের সেই নির্দিষ্ট কাজটি কিন্তু ব্যাহত হয়। সেই শরীরের সেই কাজটি যদি ব্যাহত হয় তাহলে সেটা কিন্তু মানসিকভাবে তার একটি প্রভাব বিস্তার করে থাকে, প্রভাব ফেলে থাকে। কাজেই আমরা মনোবিজ্ঞান পাঠ করতে গিয়ে আমাদেরকে জানতে হয় মস্তিষ্কের কোন অংশটি কি কাজ করে থাকে এবং কিভাবে সেটি সুবিধা অসুবিধা প্রদান করে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এগুলো আমাদের মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। তাহলে আমরা মোটামুটি বুঝে গেলাম। এবার একটু দেখে নেই মনোবিজ্ঞানের সঙ্গে চিকিৎসা বিজ্ঞানের কি সম্পর্ক আছে। চিকিৎসা বিজ্ঞান কি করে থাকে? চিকিৎসা করে থাকে। এই চিকিৎসা বিজ্ঞান কি চিকিৎসা করে থাকে? কখনো শারীরিক চিকিৎসা করে থাকে, কখনো মানসিক রোগেরও চিকিৎসা করে থাকে। তাহলে চিকিৎসা বিজ্ঞান হলো শারীরিক ও মানসিক রোগের শারীরবৃত্তীয় কারণ, লক্ষণ এগুলো জানার চেষ্টা করে, জেনে সেগুলো প্রতিকার করবার চেষ্টা করে এবং চিকিৎসা সেবা দেওয়ার একটা ব্যবস্থা করে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে মনোবিজ্ঞান পাঠ করে আমরা মূলত মনোবিজ্ঞানে যে মানসিক যে রোগগুলো আছে এই রোগগুলোকে কিন্তু সারিয়ে তুলবার জন্য, সেগুলোকে প্রতিকার করবার জন্য কিন্তু মনোবিজ্ঞান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। পাশাপাশি চিকিৎসা বিজ্ঞানও কিন্তু সেই কাজটি করে থাকে। এবং আমরা জানি শারীরিক ও মানসিক যে সমস্যাগুলো আছে এটি একটি আরেকটির সাথে কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। কাজেই মনোবিজ্ঞানকে শারীরিক বিজ্ঞান বা চিকিৎসা বিজ্ঞান আমাদেরকে যেমন পড়তে হয়, আবার চিকিৎসা বিজ্ঞান যারা পড়ে থাকেন তাদেরকে কিন্তু মনোবিজ্ঞান পাঠ করতে হয়। অর্থাৎ একটি আরেকটির কিন্তু পরিপূরক। এভাবে কিন্তু একজন মানুষ কিন্তু সুস্থ হয়ে ওঠে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কাজেই মনোবিজ্ঞানে আমরা যেমনটি বিস্তর পরিসরে বিভিন্ন মানসিক রোগ নিয়ে আলোচনা করে থাকি, সেগুলোর ভিত্তি দেখতে গেলে কিন্তু আমরা অনেক সময় দেখে থাকি শারীরিক সমস্যাও তৈরি করে থাকে। কাজেই শারীরিকভাবেও কিন্তু আমাদেরকে চিকিৎসা প্রদান করতে হয়। এবার একটু চলে যাই মনোবিজ্ঞান এবং নৃবিজ্ঞানের মধ্যে সম্পর্ক। নৃবিজ্ঞান হচ্ছে কি, যে মানুষের যে উৎপত্তি এবং ক্রমবিকাশ, পাশাপাশি সেই মানুষটি বিভিন্ন সামাজিক এবং সাংস্কৃতিক তার জীবন আছে, সেখানে সে আস্তে আস্তে বেড়ে ওঠে এবং দীর্ঘ দিনের পরিক্রমায় তার কৃষ্টির প্রভাব তার মধ্যে থাকে এবং বিভিন্ন গোষ্ঠীর বিভিন্ন রকম বৈশিষ্ট্য আছে। এগুলো সম্পর্কিত যে গবেষণা, এই গবেষণা সম্পর্কিত বিজ্ঞানটাকে বলেছি আমরা নৃবিজ্ঞান প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক যেমনটা দেখতে পাচ্ছ, ঠিক মানুষের যদি আমি ক্রমবিবর্তন দেখতে চাই, উৎপত্তি দেখতে চাই, তাহলে মানুষের ঠিক আদি ক্রমবিবর্তন যদি আমি খেয়াল করি তাহলে দেখতে পাচ্ছ তোমরা ঠিক ধাপে 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 মানুষ আজকে কোন পর্যায়ে এসছে, এটা কিন্তু ছবিটা দেখলেও কিন্তু তোমরা কিছুটা কিন্তু ধারণা পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। ঠিক মানুষের উৎপত্তি বা ক্রমবিবর্তনের ইতিহাস কিন্তু এভাবেই আস্তে আস্তে বিকশিত হয়েছে। এমনিভাবে সেই মানুষগুলোর কিন্তু আচার আচরণে যেমন পরিবর্তন এসছে, নানা রকম কিন্তু সংস্কৃতির প্রভাব তার মধ্যে কিন্তু পার্থক্য তৈরি করেছে এবং দিনের পর দিন আজকের দিনে এসে কিন্তু আমরা একটা অবস্থায় পৌঁছেছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কাজেই এই যে মানুষের সেই আগে সেই সময়কালের সেই মানুষের মাথা, সেই কঙ্কাল, সেই মানুষের উৎপত্তি, প্রত্যেকটি জিনিস কিন্তু পুঙ্খানুপুঙ্খভাবে গবেষণা করে কিন্তু আজকের দিনে আমরা কোন পর্যায়ে উপনীত হয়েছি, এগুলো কিন্তু নৃবিজ্ঞানে ব্যাপক পরিসরে আলোচনা করা হয়ে থাকে। এবং মানুষের যে আগে কেমন মানুষ কি কালচারে ছিল, কেমন পোশাক পরিচ্ছদ পরতো, আজকে মানুষ কিভাবে আস্তে আস্তে আজকের দিনে এসছে, এগুলো কিন্তু নৃবিজ্ঞানের আলোচ্য বিষয়। কাজে মানুষের উৎপত্তি ক্রমবিকাশ নিয়ে নৃবিজ্ঞান আলোচনা করে থাকে। যেহেতু মানুষকে নিয়ে আলোচনা করে থাকে, মনোবিজ্ঞানও তো মানুষের আচরণের বিজ্ঞান। কাজেই এই নৃবিজ্ঞানের সেই তত্ত্বগুলোর উপর ভিত্তি করে কিন্তু আমরা আচরণ সম্পর্কে অতীত ধারণা পাই, বর্তমান সম্পর্কে ধারণা পাই, ভবিষ্যতে কোন দিকে যেতে পারে সে সম্পর্কে একটি ধারণা করার সুযোগটি আছে। কাজেই নৃবিজ্ঞান মনোবিজ্ঞানের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, কারণ এখানেও কিন্তু মানুষের উৎপত্তি ক্রমবিকাশ অর্থাৎ মানুষকে নিয়েই কিন্তু সেই আলোচনার জায়গাটি রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এবার একটু চলে যাই মনোবিজ্ঞান ও সমাজ বিজ্ঞান, যেটাকে বলে সোসিওলজি। সমাজবিজ্ঞান মানুষের সমাজ এবং দলের বৈজ্ঞানিক একটি আলোচনা শাস্ত্র, যেখানে কি হয়ে থাকে সমাজবদ্ধ মানুষের সামাজিক কতগুলো দিক আছে এবং তাদের পারস্পরিক সম্পর্ক নিয়ে কিন্তু আলোচনা করে থাকে সমাজবিজ্ঞান। এবং এই দিক থেকে আমরা বলতে পারি সমাজবিজ্ঞান হলো সমাজের কতগুলো রীতিনীতি, সামাজিক কাঠামো ইত্যাদির পাশাপাশি সমাজে বসবাসরত যে ব্যক্তি বা বিভিন্ন গোষ্ঠী রয়েছে তাদের পারস্পরিক সম্পর্কটা কেমন, তাদের বিভিন্ন রকমের যে মিথস্ক্রিয়াগুলো হয়, এই মিথস্ক্রিয়া ভিত্তিক আচার আচরণের যে একটি আলোচনা, একটি গবেষণা, একটি অনুধান, সেই সম্পর্কিত একটি বিজ্ঞান প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে সমাজ বিজ্ঞান হচ্ছে সমাজের রীতিনীতি, সামাজিক কাঠামো ইত্যাদির পাশাপাশি সমাজে মানুষগুলো যে বসবাস করে তাদের যে পারস্পরিক সম্পর্ক বা মিথস্ক্রিয়া, তাদের আচার আচরণ সম্পর্কিত একটি বিজ্ঞান। তাহলে মনোবিজ্ঞান কি? মনোবিজ্ঞান হতে নিশ্চয়ই মানুষ এবং প্রাণী নিয়ে আলোচনা করে থাকে, মানুষের আচার আচরণ নিয়ে আলোচনা করে থাকে। কাজেই মানুষের আচরণ আলোচনা করতে গিয়ে তোমরা জানবে যে সমাজ মনোবিজ্ঞানের একটি বিশেষ শাখা রয়েছে। এই সমাজ বিজ্ঞানের সঙ্গে যে জায়গাগুলো মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত, এগুলোর উপর ভিত্তি করে কিন্তু মনোবিজ্ঞানের সমাজ মনোবিজ্ঞান প্রতিষ্ঠিত হয়েছে।
কাজেই মানুষ যে আচরণটি করে সেটি কিন্তু একটি সমাজের প্রেক্ষাপটেই করে, একটি সমাজ কেমন চায় সেই সেই পরিপ্রেক্ষিতে কিন্তু মানুষকে আচরণ করতে হয়। কাজেই মনোবিজ্ঞান পাঠ করতে গেলে অবশ্যই আমাদেরকে সমাজ ব্যাপারটাকে বিবেচনায় নিয়ে আসতে হয়। এর উপর ভিত্তি করেই মানুষ আচরণ করে এবং এক এক সমাজে মানুষ এক এক রকম আচরণ করে, সেগুলো কিন্তু সামাজিক কতগুলো চাহিদা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই জায়গা থেকে নিশ্চয়ই আমরা বুঝতে পারি যে একজন মানুষের যদি আমি খুব সুন্দরভাবে বলতে চাই সে মানুষটি হচ্ছে সুস্থ বা মানুষটি হচ্ছে ভালো স্বাস্থ্যের অধিকারী, তাহলে আমাদেরকে কি কি বিবেচনায় নিয়ে আসতে হয়? একদিকে তো শারীরিক স্বাস্থ্য দেখতে হয়, আরেকদিকে কি করতে হয়? মাইন্ড দেখতে হয়। দেখতে পাচ্ছ তোমরা ছবিতে মাইন্ড দেখতে হয়। তারপরে নিচে বলছে সোসাইটি। এর মধ্যে দিয়ে এই তিনটি সমষ্টি কিন্তু আমরা দেখতে পাচ্ছি কি হেলথ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই বুঝতে পারছো আমরা হেলথ দেখেছি, এই তিনটির কিন্তু সমষ্টি। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে নিশ্চয়ই বুঝতে পারছো যে মনোবিজ্ঞান যেহেতু এই শরীর নিয়ে আলোচনা করে, মনোবিজ্ঞান ইতিমধ্যে জেনেছো মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে থাকে, মন নিয়ে আলোচনা করে থাকে, কাজেই তার সঙ্গে সমাজেরও নিশ্চয়ই একটি সম্পর্ক রয়েছে। এই সবকিছু সমষ্টি হচ্ছে আমাদের সুস্থ মানসিক স্বাস্থ্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, মনোবিজ্ঞানের সঙ্গে সমাজবিজ্ঞান কিভাবে আমরা খাপ খাইয়ে পারস্পরিকভাবে একে অপরের সঙ্গে মিলে কাজ করে থাকি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সোশ্যাল সাইকোলজিতে দেখো কত মানুষ মিলে আমরা কাজ করি। এগুলো নিশ্চয়ই তোমরা সমাজ মনোবিজ্ঞানের যে শাখাটি পড়েছি সেখানেও কিছুটা জেনেছো। একা একা কোনো কিছু করা সম্ভব হয় না, মানুষ সামাজিক জীব, এরকম একটি চাহিদা নিশ্চয়ই আমাদের আছে। দেখো সবাই দল বেঁধে একসঙ্গে পরামর্শ করছে, একসঙ্গে কোনো কিছু করার তারা চিন্তা করছে, পারস্পরিক সহযোগিতার একটি দৃষ্টিভঙ্গি দেখাচ্ছে। এগুলো সবই কিন্তু আমাদের কতগুলো সমাজ মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়। এবার চলে আসলাম প্রিয় শিক্ষার্থীবৃন্দ আরেকটি বিষয়, মনোবিজ্ঞান ও সমাজকর্ম বা সমাজ কল্যাণ, সোশ্যাল ওয়েলফেয়ার বা সোশ্যাল ওয়ার্কও বলা হয়ে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে সমাজকর্ম বা সমাজ কল্যাণ হলো সমাজের বিভিন্ন সমস্যা বিশ্লেষণ, প্রতিরোধ ও তার সমাধানের পাশাপাশি সমাজে বসবাসরত যে ব্যক্তি ও গোষ্ঠীর উন্নয়ন এবং স্বার্থ রক্ষা সম্পর্কিত কল্যাণমুখী অনুধানের বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটি একটি সমাজ বিজ্ঞান, এটি একটি সামাজিক বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার জায়গা থেকেও পার্থক্যের জায়গাটা কি আছে? এই সমাজ কল্যাণে কি করে থাকে? বিভিন্ন সমস্যাগুলোকে, সমাজের সমস্যাগুলোকে বিশ্লেষণ করে সেগুলোকে কিভাবে প্রতিরোধ করা যায়, তা সমাধান করা যেতে পারে কিভাবে, এগুলো সম্পর্কিত একটি চিন্তা ভাবনা করে এবং এর মধ্য দিয়ে মানুষের কল্যাণ নিহিত করবার জন্য গোষ্ঠীর ব্যক্তির কিভাবে উন্নয়ন ঘটানো যায় তার স্বার্থ রক্ষা কেন্দ্রিক কিন্তু একটি আলোচনা সেখানে থাকে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আরেকটু যদি আমি বলতে চাই, আমরা যদি সেই দিকে খেয়াল করি, তাহলে দেখো সমাজকর্ম এমন একটি ব্যবহারিক বিজ্ঞান যা মানুষকে মনোসামাজিক ভূমিকা পালন ক্ষমতার একটি কার্যকর পর্যায়ে উপনীত হতে সাহায্য করে এবং মানুষের কল্যাণকে শক্তিশালীকরণে কার্যকর সামাজিক পরিবর্তন আনয়ন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সমাজকর্ম এটি আরেকটি ব্যবহারিক বিজ্ঞান। এই বিজ্ঞানের মধ্য দিয়ে মানুষের কল্যাণ করবার চেষ্টা করা থাকে এবং নানা রকম মনোসামাজিক ভূমিকা পালন করার মধ্য দিয়ে মানুষের কল্যাণমুখী করা যায়। কোন একটি সমাজের কাজকে কিভাবে আরো মানুষের জীবনের সঙ্গে সম্পৃক্ত করা যায়, এর মধ্য দিয়ে মানুষ বা সমাজের যে গোষ্ঠী আছে তারা উপকৃত হতে পারে, এমনকি সমাজের ইতিবাচক দৃষ্টিভঙ্গির কিছু কিছু পরিবর্তন করানো যায়, এই কাজটি কিন্তু করে থাকেন আমাদের সমাজকর্ম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক মনোবিজ্ঞান তো মানুষ নিয়ে কাজ করে, মনোবিজ্ঞানের সমাজ নিয়ে কাজ করে, মনোবিজ্ঞানের সমস্ত গবেষণাগুলো কিন্তু রচিত হয়েছে মানুষের কল্যাণ করবার জন্য এবং দিনের পর দিন মনোবিজ্ঞানের গবেষণার মধ্য দিয়ে কিন্তু মানুষকে নিয়ে অনেক বেশি কল্যাণমুখী অনেক কিছু করবার সুযোগটি হয়েছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কাজেই সমাজ কল্যাণ সামাজিক অবস্থার প্রেক্ষাপটে যে কাজটি করে, মনোবিজ্ঞানও কিন্তু সেই সমাজকে বাদ দিয়ে আলোচনা করে না, সমাজের সেই জায়গাগুলো কিন্তু মনোবিজ্ঞানেরও কাজ। এই দিক থেকে আমরা বলতে পারি মনোবিজ্ঞানের সঙ্গে সমাজকর্মের একটি সম্পর্ক আছে। ঠিক ছবিটার দিকে দেখলে দেখো কত মানুষ সবাই মিলে একটি গাছ মিলে হচ্ছে একটি সমষ্টি, একটি সমাজ, সবাই মিলেমিশে কিভাবে সমাজের উন্নয়ন ঘটানো যায়, একটি গাছকে কিভাবে সবাই মিলে বাঁচিয়ে রাখা যায়, তার কল্যাণমুখী কাজ কিন্তু সমাজকর্মীরা বা সমাজকর্মীরা বা সমাজ কল্যাণ সাবজেক্টের ক্ষেত্রে আলোচনা হয়ে থাকে। ঠিক নিচে যে হাতগুলো দেখতে পাচ্ছ, এখানেও নিশ্চয়ই এরকম কিছুই আমাদের সিম্বল চলে আসছে। সবার হাতে হাত মিলিয়ে আমরা কাজ করতে চাই, সমাজের কল্যাণ করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক এরকম একটি আবেদন যে পারস্পরিক সহযোগিতার মধ্য দিয়ে কিভাবে কল্যাণমুখী একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি মানব জাতি প্রতিষ্ঠা করা যায়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পারস্পরিক সহযোগিতা, পরস্পরের আন্তরিকতা এবং এর মধ্য দিয়ে নিশ্চয়ই সবাই ভালো থাকা, সবার জন্য কল্যাণ নিহিত হওয়া, এরকম একটি বিষয় কিন্তু সমাজ কল্যাণের আলোচ্য বিষয়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা চলে এসেছি মনোবিজ্ঞান ও অন্যান্য সামাজিক বিজ্ঞান। আরো কতগুলো সামাজিক বিজ্ঞান আছে, এই যে কয়টি আলোচনা করলাম এর বাইরেও আমরা যদি রাষ্ট্রবিজ্ঞানের কথা বলি, পলিটিক্যাল সায়েন্স, অ্যানথ্রোপোলজি, ইতিমধ্যে আলোচনা করছি কমিউনিকেশন, ইকোনমিক্স, অর্থনীতি, ডেভেলপমেন্টাল স্টাডিজ, কালচারাল স্টাডিজ, এরকম কিন্তু অনেকগুলো আরো আছে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেগুলো সোশ্যাল সায়েন্সের অন্তর্ভুক্ত, তার সঙ্গে কিন্তু নিশ্চয়ই মানুষকে বাদ দিয়ে কোনো কিছু নয়। কাজেই এগুলো কিন্তু মনোবিজ্ঞানের আলোচ্য বিষয় এবং অন্যান্য যে সামাজিক বিজ্ঞানগুলো আছে তারও আলোচ্য বিষয়। ইতিহাস, সোসিওলজি, জিওগ্রাফি, জিওলজি, প্রত্যেকটির ক্ষেত্রেই কিন্তু
মনোবিজ্ঞানের বিচরণ রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কাজেই এই প্রত্যেকটা শাখার যদি আমি আলোচনা করতে পারতাম বিভিন্ন সামাজিক বিজ্ঞানগুলো, সেখানেও দেখা যাবে সেই মানুষকে বাদ দিয়ে কোনো কিছু নয়, মানুষের আচরণকে বাদ দিয়ে কোনো কিছু নয়। কাজে তার সঙ্গে কিন্তু মনোবিজ্ঞানের একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। সংক্ষেপে আমরা এভাবে একটু আলোচনার জায়গায় গেলাম। আমরা যদি এবার একটু দেখতে চাই মনোবিজ্ঞানের সঙ্গে পরিসংখ্যানের কোনো সম্পর্ক আছে কিনা প্রিয় শিক্ষার্থীবৃন্দ। পরিসংখ্যান কি তাহলে সবার আগে জানতে হয়। পরিসংখ্যান হলো সেই বিজ্ঞান যার সাথে কি করা যায়, জীবন এবং জগতের ঘটনাবলী সম্পর্কে সংখ্যাত্মক তথ্য সংগ্রহ করা যায়। পরিসংখ্যান হচ্ছে এরকম একটি পদ্ধতি যার মধ্য দিয়ে তথ্য সংগ্রহ করা যায় জীবন এবং জগতের ঘটনা সম্পর্কে। এই সংখ্যাগুলোকে কি করা যায়, এগুলোকে বিচার বিশ্লেষণ করা যায় এবং আমরা কোনো একটি গবেষণার পরিপ্রেক্ষিতে যখন সাধারণ সিদ্ধান্তে উপনীত হতে চাই, তখন এই পরিসংখ্যান আমাদেরকে সংখ্যাসূচক বিবৃতি প্রদানের মধ্য দিয়ে আমাদের সেই সাধারণ সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে কিন্তু সহায়তা করে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে পরিসংখ্যান শুধুমাত্র মনোবিজ্ঞানের ক্ষেত্রে না, বিভিন্ন গবেষণার ক্ষেত্রে কিন্তু পরিসংখ্যানিক বিশ্লেষণের মধ্য দিয়ে আমাদেরকে একটি সাধারণ সত্যে উপনীত হওয়ার ক্ষেত্রে কিন্তু একটি বিজ্ঞান ভিত্তিক একটি সহযোগিতা প্রদান করে থাকে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মনোবিজ্ঞান একটি বিজ্ঞান, মনোবিজ্ঞানের ব্যাপক গবেষণা হয়ে থাকে। কাজে মনোবিজ্ঞানকে বিজ্ঞান হিসেবে প্রতিষ্ঠা করতে গেলে এই পরিসংখ্যান পদ্ধতির মধ্য দিয়ে কিন্তু তথ্য সংগ্রহ করতে হয়, তার মধ্য দিয়ে আমাদেরকে সংখ্যাগুলোকে বিচার বিশ্লেষণ করতে হয়, এর মধ্য দিয়ে আমরা একটা সাধারণ সিদ্ধান্তে উপনীত হই এবং এর মধ্য দিয়ে বিজ্ঞান ভিত্তিক ভাবে মনোবিজ্ঞানের জিনিসগুলোকে বিষয়গুলোকে কিন্তু প্রতিষ্ঠিত করবার বা প্রমাণ করবার সক্ষম হয়ে থাকে। কাজেই পরিসংখ্যান মনোবিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত এবং বলা যায় বিজ্ঞানের যত শাখা আছে সবার সঙ্গে কিন্তু পরিসংখ্যানের একটি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। এই কারণে তোমরা মনোবিজ্ঞান পাঠ করতে গিয়ে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের একাদশ শ্রেণীতেও নিশ্চয়ই একটি অধ্যায় রয়েছে, অষ্টম অধ্যায়টি রয়েছে পরিসংখ্যান। খুবই প্রাথমিক পর্যায়ে গড় মধ্যক প্রচুরক এরকম একেবারে ক্লাস 8-9 তোমরা পড়ে এসছো এরকম কিছু পরিসংখ্যান এটি পূর্ব। আর দ্বাদশ শ্রেণীতে নিশ্চয়ই সামান্য একটু আছে। খুবই একেবারেই প্রাথমিক পর্যায়ের পরিসংখ্যান নিয়ে তোমাদের উচ্চ মাধ্যমিক শ্রেণীতে আছে। তারপরে বলি কঠিন লাগলে পরে এই অধ্যায়টি বাদ দিয়েও কিন্তু প্রশ্ন উত্তর দেওয়ার সুযোগটি আছে। তবে আমার ধারণা তোমার বিজ্ঞান শাখা থেকে এসছে ম্যাক্সিমাম শিক্ষার্থীরা, কাজে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আমরা তোমাদেরকে সেভাবেই তৈরি করব এবং যতটুকু তোমাদেরকে তৈরি করতে পারবো ততটুকুই নিশ্চয়ই আমরা পরীক্ষার মধ্য দিয়ে নিজেকে সামনে এগিয়ে নিয়ে যাব। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই, তোমাদের সমস্ত দায়িত্ব নিয়ে কিন্তু আমরা কথা বলছি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই যে দেখতে পাচ্ছ পরিসংখ্যানের সেই কার্ভ, এগুলো শুধুমাত্র জাস্ট দেখানোর জন্যই দেখাচ্ছি। এমনি ভাবে আমাদেরকে পরিসংখ্যানের মধ্য দিয়ে সিদ্ধান্তে উপনীত হওয়া যায়। মনোবিজ্ঞান ও শিক্ষা বিজ্ঞান। মনোবিজ্ঞানের সঙ্গে শিক্ষা বিজ্ঞানের একটি সম্পর্ক আছে। শিক্ষা বিজ্ঞান তাহলে কি? শিক্ষা এবং শিক্ষাদানের বিভিন্ন কলাকৌশল, ছাত্র শিক্ষক যে সম্পর্ক এবং ছাত্র শিক্ষক সম্পর্কের সঙ্গে নিশ্চয়ই শিক্ষণ প্রক্রিয়া, এসব বিষয়ে আলোচনা এবং গবেষণা সম্পর্কিত বিজ্ঞানী হচ্ছে শিক্ষা বিজ্ঞান। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে ছাত্র শিক্ষক সম্পর্ক মানে আমার সঙ্গে তোমাদের সম্পর্ক। আমি যে তোমাদেরকে পাঠদান করছি এটা হচ্ছে শিক্ষণ প্রক্রিয়া। কোন প্রক্রিয়ার মধ্যে দিয়ে পাঠদান করছি, কোনটি বিজ্ঞান ভিত্তিক হবে, এগুলো কিন্তু শিক্ষা বিজ্ঞানে কিন্তু আলোচনা করা হয়ে থাকে। অর্থাৎ শিক্ষা কেন্দ্রিক যে একটি বিষয়, শিক্ষাকে কিভাবে বিজ্ঞান ভিত্তিক ভাবে শিক্ষার্থীর দোরগোড়ায় পৌঁছানো যায়, শিক্ষা ব্যবস্থাকে কিভাবে উন্নত করা যায়, শিক্ষা কেন্দ্রিক নানা গবেষণা কার্যক্রম কিন্তু শিক্ষা বিজ্ঞান করে থাকে, যেটাকে আমরা প্যাডাগজির সঙ্গে সম্পর্কযুক্ত বা প্যাডাগজি বলে থাকি প্রিয় শিক্ষার্থীবৃন্দ। মনোবিজ্ঞান হচ্ছে সেরকম একটি বিজ্ঞান যে বিজ্ঞানের মধ্যে আমরা কি করে থাকি, শিক্ষার্থী, শিক্ষক, প্রতিষ্ঠান, বিদ্যালয় এগুলো নিয়ে কিন্তু আলোচনা করে থাকি। সেই শাখাটার নাম কি ইতিমধ্যে তোমরা বলেছো, শিক্ষা মনোবিজ্ঞান। কাজেই মনোবিজ্ঞানের একটি পৃথক শাখাই রয়েছে শিক্ষা মনোবিজ্ঞান। এই শিক্ষা মনোবিজ্ঞানে যে বিষয়গুলো আলোচনা করা হয় তার একটি বড় অংশই কিন্তু আমাদের শিক্ষা বিজ্ঞানের সঙ্গে সম্পর্কযুক্ত প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কাজেই মনোবিজ্ঞানের সঙ্গে শিক্ষা বিজ্ঞানের একটি সম্পর্ক কিন্তু রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তো আমরা নিশ্চয়ই এই যে শিক্ষা প্রতিষ্ঠান কেন্দ্রিক যে ছবিগুলো দেখতে পাচ্ছি এর মধ্যে দিয়ে নিশ্চয়ই ধারণা পেয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো একটি ক্লাসরুমকে কিভাবে ফ্রুটফুল করা যায়, শিক্ষার্থীরা কত প্রাণবন্ত হতে পারে, এগুলো কিন্তু মনোবিজ্ঞানীরা গবেষণা করে প্রতিষ্ঠিত করেছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমার বিশ্বাস তুমি মনোবিজ্ঞান পাঠ করার পরে তুমি নিজে মনোবিজ্ঞান আত্মস্থ করো, পড়া আত্মস্থ করো, একটি কৌশল জানবে, তোমার স্মৃতিশক্তি বাড়াবার কৌশল তুমি জানবে এবং আমার বিশ্বাস যে একটি মানুষকে কিভাবে উজ্জীবিত করা যায় সেটি শুধুমাত্র শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে বলে বলছি না, প্রত্যেকটা ক্ষেত্রে সেই কৌশলটা কিন্তু তুমি শিখে যাবে। মানুষকে কতটুকু কোন মাত্রায় কোথায় কতটুকু পুরস্কৃত করলে পরে সে মানুষটি উজ্জীবিত হতে পারে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো একেবারেই শিক্ষার্থী এক সামনে এসে ব্রিফ করছে সকল শিক্ষার্থীদের সামনে, এগুলো কিন্তু তোমাদের সঙ্গে প্রিয় শিক্ষার্থীরা নিশ্চয়ই আমরা ক্লাসরুমে একটা পর্যায়ে গিয়ে উপস্থাপনায় যাব। তোমরা নিজেকে শুধুমাত্র মনোবিজ্ঞান পড়বে এমনটি না, তুমি মনোবিজ্ঞান পড়ে তুমি নিজেকে উপস্থাপন করা শিখবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তুমি কি শিখবে, তুমি অ্যাসাইনমেন্ট করতে শিখবে। তোমাকে উচ্চ শিক্ষায় তখন তুমি যাবে তখন তোমাকে ছোট ছোট অ্যাসাইনমেন্ট করতে হবে। কাজেই মনোবিজ্ঞান পড়ার মধ্যে দিয়ে শুধুমাত্র তুমি মনোবিজ্ঞানের পাঠ্য বিষয়ে তুমি জানবে এমনটি না, তোমাকে একেবারে পরিপূর্ণ একজন শিক্ষার্থী হবার জন্য তোমার ভেতরে যে স্কিলগুলো জাগাবার দরকার, যে দক্ষতাগুলো আনা দরকার, সেই চেষ্টাটি কিন্তু আমাদের ক্লাসরুমে থাকবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই ছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমাদের সেই সর্বশেষ শিক্ষণফলটি। এবার একটু চলে যাই আমাদের সৃজনশীল যে প্রশ্ন আছে সেই প্রশ্ন উত্তরে। তোমরা কি ক্লান্ত হয়ে যাচ্ছ?
তো আজকে যেহেতু এই অধ্যায়টি শেষ হয়ে যাচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু মনোযোগ দিয়ে আমরা সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে প্রথমে একটু গল্পটা পড়ে নেই। জনপ্রিয় উপস্থাপক হানিফ সংকেত হাত নেড়ে মাথা দুলিয়ে চমৎকার অঙ্গভঙ্গির মধ্য দিয়ে কথার ছন্দে ইত্যাদি অনুষ্ঠানটি পরিচালনা করেন। দশম শ্রেণীর ছাত্র মোহিতের অত্যাধুনিক ঘুড়ি আবিষ্কারের কাহিনী প্রচার করেন। ঘুড়িটি ইমন উড়ালে যেভাবে যতক্ষণ আকাশে থাকে, তন্ময় উড়ালেও একই ফলাফল দেয়। প্রিয় শিক্ষার্থীরা, এই হচ্ছে আমাদের গল্প। আমরা জানি হানিফ সংকেত ইত্যাদির উপস্থাপক, জনপ্রিয় উপস্থাপক, তিনি যেভাবে উপস্থাপন করেন তার একটি বর্ণনা আছে। আর সেই অনুষ্ঠানেই প্রচার করেছে দশম শ্রেণীর ছাত্রের একটি অত্যাধুনিক ঘুড়ি আবিষ্কারের কাহিনী। ঘুড়িটি ইমন ঘুরালে পরে যতক্ষণ আকাশে থাকে, তন্ময় উড়ালেও একই ফলাফল দেয়। এই হচ্ছে গল্প। আমরা প্রথম প্রশ্ন উত্তরে চলে যাই। প্রশ্ন উত্তর প্রথম বলেছে মানসিক প্রক্রিয়ার সংজ্ঞা দাও। এটি নিশ্চয়ই এই অধ্যায় থেকে একটি প্রশ্ন, এটি গল্পের সঙ্গে সম্পর্কযুক্ত নয়। মানসিক প্রক্রিয়া কাকে বলে? তোমরা মানসিক প্রক্রিয়া তোমরা শুনেছো, এটি একটি অভ্যন্তরীণ আচরণ, যা কি করে থাকে আমাদের বাহ্যিক আচরণ অথবা অন্যান্য আচরণ করবার ক্ষেত্রে কিন্তু ভূমিকা পালন করে থাকে। আমরা বলেছিলাম আমাদের যে প্রেষণা, আমাদের যে ভেতরের কতগুলো আচরণ হয়ে থাকে, আমাদের চিন্তন, এগুলো সবই কিন্তু মানসিক প্রক্রিয়ার একটি অংশ। কাজেই যে আচরণগুলো আমাদের অভ্যন্তরীণ ভাবে হয়, যে আচরণগুলো আমাদের বিভিন্ন রকম আচরণ সৃষ্টির ক্ষেত্রে ভূমিকা পালন করে থাকে, তাদেরকে আমরা মানসিক প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত করেছি, যা মনোবিজ্ঞানের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর অন্তর্ভুক্ত। প্রিয় শিক্ষার্থী, নাম্বার খ বলেছে পরীক্ষণ মনোবিজ্ঞানকে মনোবিজ্ঞানের মৌলিক শাখা কেন বলা হয়, ব্যাখ্যা করো। পরীক্ষণ মনোবিজ্ঞান মনোবিজ্ঞানের একটি গুরুত্বপূর্ণ শাখা। আমরা মৌলিক শাখা বলে থাকি যেগুলোর মধ্যে দিয়ে একেবারে প্রাথমিক পর্যায়ে গবেষণা হয়, যেখান থেকে একটা ভিত্তি তৈরি হয়ে থাকে, যার উপর ভিত্তি করে আরো অনেক কিছু পরবর্তীতে ফলিত কিছু পেয়ে থাকি প্রিয় শিক্ষার্থীরা। কাজেই মনোবিজ্ঞানের পরীক্ষণ মনোবিজ্ঞানের মধ্য দিয়ে আমরা একেবারে গবেষণাগারে মৌলিক বিষয়গুলোকে আমরা কি করবার চেষ্টা করি, সেখানে প্রমাণ করবার চেষ্টা করি। এই কারণে বলছে পরীক্ষণ মনোবিজ্ঞান হচ্ছে আমাদের মৌলিক একটি শাখা, যা পরীক্ষা নিরীক্ষার মধ্য দিয়ে উপনীত হতে হয় প্রিয় শিক্ষার্থীবৃন্দ। নাম্বার গ বলেছে ঘুড়িটির উড়ার ফলাফল বৈজ্ঞানিক পদ্ধতির কোন নীতিকে সমর্থন করে। ঘুড়িটির উড়ার ফলাফল কি বলেছে? ঘুড়িটি উড়ার ফলাফল বলতে ঘুড়িটি ইমন উড়ালে যতক্ষণ আকাশে ঘোরে, আকাশে থাকে, তন্ময় উড়ালেও একই ফলাফল দেয়। বৈজ্ঞানিক পদ্ধতির কোন নীতিকে সমর্থন করে? তোমাদের উত্তর দিতে হয়তো একটু দেরি হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেহেতু সামনে নেই আমি একটু বলে দেই। আমরা উত্তরটা আমরা নিতে পারি এভাবে, ঘুড়িটি উড়ার ফলাফল বৈজ্ঞানিক পদ্ধতির একই ফলাফল দেয়। তুমি ঘোরালে যা ফলাফল দেবে, আরেকদিন উড়ালে যা ফলাফল দেবে, আরেকদিন উড়ালে একই ফলাফল দেবে। অর্থাৎ এটি হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ, অথবা বলতে পারি আমরা বস্তু নিষ্ঠ প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অর্থাৎ ব্যক্তির কোনো প্রভাব নেই। এমন ভাবে ঘড়িটিকে সুইচ দিলে পরে, যেমনটি বলছিলাম, আমি যখন কোনো কিছু খাতা মূল্যায়ন করতে যাই, অবজেক্টিভ খাতা, আমি মূল্যায়ন করলেও তুমি 60 পাও, আরেকদিন মূল্যায়ন করলেও 60 পায়। এখানে কোনো ধরনের কোনো পার্থক্য তৈরি হয় না। বাড়িতে একটি ফ্যান আছে, তুমি সেটাকে সুইচ দিলে পরে যে মাত্রায় ঘোরে, আরেকজন সুইচ দিলে সে একই মাত্রায় ঘোরে। কাজেই এখানে ব্যক্তির কোনো প্রভাব কিন্তু নেই। এই ঘড়িটির ক্ষেত্রে কিন্তু তাই, এটি হচ্ছে ব্যক্তি নিরপেক্ষ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই তোমরা ব্যক্তি নিরপেক্ষ বলবে। ব্যক্তি নিরপেক্ষ বলতে কি বোঝায় বলবে, এবং গল্পের সঙ্গে যুক্ত করে তুমি বলবে এখানে যে ঘটনাটি ঘটেছে ইমনের এবং অন্য তন্ময়ের কিন্তু কোনো ধরনের ফলাফলে কোনো পার্থক্য আসেনি। কাজে এটি ব্যক্তি নিরপেক্ষতার কথাই বলে দিচ্ছে। কাজেই বৈজ্ঞানিক পদ্ধতির ব্যক্তি নিরপেক্ষতা বা বস্তুনিষ্ঠতা যে নীতিটি আছে, নীতিকেই সমর্থন করে থাকে। নাম্বার ঘ, হানিফ সংকেতের উপস্থাপনায় সংঘটিত বিভিন্ন আচরণগুলো বিশ্লেষণ করো। হানিফ সংকেত যে আচরণগুলো করেছে, সেই আচরণগুলো বিভিন্ন ধরনের যে আচরণগুলো, এগুলোকে বিশ্লেষণ করতে বলেছে। হানিফ সংকেতের আচরণ তো আমাকে তিনটা দৃষ্টিভঙ্গি থেকে আমরা 3 × 6টা বলেছিলাম। একটি হচ্ছে বাহ্যিক, একটা হচ্ছে অভ্যন্তরীণ, ঐচ্ছিক, অনৈচ্ছিক, প্রিয় শিক্ষার্থী, সামগ্রিক, খণ্ডিত, তাই না প্রিয় শিক্ষার্থীরা? তাহলে আমরা একটু একটু করে বলার চেষ্টা করি হানিফ সংকেতের আচরণগুলো কি হতে পারে। আর হানিফ সংকেতের আচরণগুলোকে নিশ্চয়ই আমরা বলতে পারি বাহ্যিক, বাইরে থেকে দেখা যাচ্ছিল, মাথা দুলিয়ে চমৎকার অঙ্গভঙ্গির মধ্য দিয়ে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে একটা বাহ্যিক আচরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তার এই আচরণগুলো ঐচ্ছিক আচরণও বটে, ইচ্ছাকৃতের মধ্য দিয়ে কিন্তু করছিল প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে আমরা কিন্তু দেখো বাহ্যিক আচরণ। আবার যদি বলি প্রত্যেকটা আলাদা আলাদা ভাবে, তা কিন্তু খন্ড খন্ড আচরণও বটে। আবার সবকিছু মিলেই কিন্তু সে সেই বিষয়টা ইত্যাদির মধ্যে উপস্থাপন করছে, তার একটি কিন্তু সামগ্রিক আচরণও বটে। তাহলে কিন্তু আমরা 4টি পেয়ে গেলাম অলরেডি ইতিমধ্যেই প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এভাবে তুমি যে কয়টি আবিষ্কার করতে পারবে, তুমি সেই কয়টি আবিষ্কার করেই তুমি সেটাকে ব্যাখ্যা করবার চেষ্টা করবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। অ্যাটলিস্ট 2টো আবিষ্কার করতে পারলে পরেও দেখবা যে তোমার উত্তরের একটা পরিপূর্ণতার জায়গায় চলে যাবে। আর 3টি বা 4টি করতে পারলে তা আরো ভালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এখানে বলে রাখি, উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ নেই। 2জনকে শনাক্ত করতে পারলে সেখানেও তোমার একটা পরিপূর্ণ মার্ক পাওয়ার সুযোগ আছে। আর 3জন এবং 4জনকে শনাক্ত, 3টি বা 4টিকে শনাক্ত করতে পারলে আরো ভালো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তাহলে তুমি বাহ্যিক আচরণ ব্যাখ্যা করতে পারো, তুমি ব্যাখ্যা করতে ঐচ্ছিক আচরণ ব্যাখ্যা করতে পারো, এর সঙ্গে তুমি যদি আরো খণ্ডিত এবং সামগ্রিক এটা ব্যাখ্যা করতে পারো, সেটার ব্যাখ্যা করে নিশ্চয়ই এর সঙ্গে যুক্ত করতে পারো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমাদের সময় স্বল্পতার কারণে এর থেকে বেশি ব্যাখ্যা দেওয়ার সুযোগটি পাচ্ছি না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা চলে যাই আরেকটি প্রশ্নের মধ্যে। রাজশাহী কলেজ প্রশাসন উচ্চ মাধ্যমিক শ্রেণীর পাঠদান কার্যক্রম বিশেষভাবে তত্ত্বাবধান করে থাকেন। অভ্যন্তরীণ পরীক্ষার ফলাফল ও ক্লাস উপস্থিতির ভিত্তিতে আনুষ্ঠানিকভাবে পুরস্কৃত করা হয়।
কোন শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষায় অনুপস্থিত থাকলে গাইড টিচারের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকের সাথে আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করা হয়। ফলশ্রুতিতে পরপর 3 বার শিক্ষা বোর্ডে প্রথম স্থান অধিকার করার গৌরব অর্জন করে রাজশাহী কলেজ। রাজশাহীবাসী মনে করে সারা বাংলাদেশের সকল কলেজেই এভাবে পরিচর্যা হলে তাদের ফলাফলও ভালো করা সম্ভব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ঠিক দেখো পরপর 3 বার শিক্ষা বোর্ডে, প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরপর 3 বার শিক্ষা বোর্ডে হওয়ার পরে কিন্তু এরপর থেকে শিক্ষা বোর্ডে কিন্তু সেই র্যাঙ্কিংটা আর করছে না বা সেখানে আর কোনো ধরনের প্লেস দিচ্ছে না। এই কারণে আমরা বলেছি পরপর 3 বার বলেছি। প্রিয় শিক্ষার্থী, তোমরা মাঝে মাঝে শুনেছো যে পরপর 4 বার হচ্ছে সারা দেশের সকল কলেজের মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, আর শিক্ষা বোর্ডের মধ্যে কিন্তু পরপর 3 বার হওয়ার পর থেকে কিন্তু এই র্যাঙ্কিংটা বন্ধ হয়ে গেছে। তো আমরা গল্পটা জেনে নিলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রশ্ন হচ্ছে মনোবিজ্ঞানের আধুনিক সংজ্ঞা দাও। মনোবিজ্ঞান এমন একটি বিজ্ঞান যা মানুষ এবং প্রাণীর আচরণ এবং মানসিক প্রক্রিয়া নিয়ে আলোচনা করে। এটি একটি জ্ঞানের প্রশ্ন, মুখস্থ প্রশ্ন। নাম্বার খ বলেছি শ্বাস প্রশ্বাসকে অনৈচ্ছিক আচরণ বলা হয় কেন, ব্যাখ্যা করো। শ্বাস প্রশ্বাস তো নিশ্চয়ই তোমার আমার শ্বাস প্রশ্বাস ইচ্ছাকৃতের মধ্য দিয়ে হচ্ছে না, অটোমেটিক হচ্ছে, স্বয়ংক্রিয়ভাবে হচ্ছে। কাজে এটা হচ্ছে একটি অনৈচ্ছিক আচরণ। কাজে অনৈচ্ছিক আচরণ কাকে বলে তুমি বলবে। এরপর শ্বাস প্রশ্বাস আমার ইচ্ছার উপর ভিত্তি করে হয় না, স্বয়ংক্রিয়ভাবে হয়। কাজে এটি একটি অনৈচ্ছিক আচরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নাম্বার গ বলেছি রাজশাহীবাসীর ধারণা বৈজ্ঞানিক পদ্ধতির কোন নীতিকে সমর্থন করে, বিশ্লেষণ করো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা এবার চলে যাচ্ছি গল্পের মধ্যে। রাজশাহীবাসী কি মনে করে থাকেন? রাজশাহীবাসী মনে করেন সারা বাংলাদেশের সকল কলেজে পরিচর্যা হলে, এভাবে পরিচর্যা হলে তাদের ফলাফল ভালো করা সম্ভব। রাজশাহীবাসীর ধারণা কিন্তু এটাই। তাহলে বলেছি রাজশাহীবাসীর ধারণা বৈজ্ঞানিক পদ্ধতির কোন নীতিকে সমর্থন করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, রাজশাহীবাসী ওই যে দেখেছে পরপর এভাবে পরিচালিত হয়েছে, এর মধ্য দিয়ে শ্রেষ্ঠ হয়েছে, কাজে এভাবে হলে পরেই সবকিছু শ্রেষ্ঠ হবে। তো প্রিয় শিক্ষার্থীরা, এটি হচ্ছে সেই আমাদের যে সাধারণীকরণ আছে, সাধারণ সিদ্ধান্তে উপনীত হয়েছে। পরপর 3 বার যেহেতু দেখেছে এভাবে কার্যক্রম হয়, এভাবে পরপর 3 বার শ্রেষ্ঠ হয়েছে, কাজেই এটি হচ্ছে সাধারণ সিদ্ধান্তে উপনীত হয়েছে। রাজশাহীবাসী এভাবে সকল কলেজে কিন্তু শ্রেষ্ঠ হওয়ার সুযোগটি আছে বা ভালো করার সুযোগটি আছে। নাম্বার ঘ, রাজশাহী কলেজে গৃহীত কার্যক্রম মনোবিজ্ঞানের একাধিক শাখায় আলোচিত হয়, উক্তিটি বিশ্লেষণ করো বা যথার্থতা যাচাই করো। রাজশাহী কলেজে গৃহীত কার্যক্রম মনোবিজ্ঞানের একাধিক শাখায় আলোচিত হয়। রাজশাহী কলেজের কার্যক্রম কি, আমাদের গল্পের মধ্যে যেতে হবে আবার। রাজশাহী কলেজে কি করে থাকেন? কোন শিক্ষার্থী ক্লাস ও পরীক্ষা অনুপস্থিত থাকলে গাইড টিচারের মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে আলোচনার মধ্য দিয়ে শিক্ষার্থী উপস্থিতি নিশ্চিত করা হয়। অনেক কাজই করেন, নিয়মিত কাজের পাশাপাশি আরেকটি ইঙ্গিত আছে। শিক্ষার্থী অনুপস্থিত থাকলে গাইড টিচার একটি বড় ভূমিকা পালন করে থাকে। শিক্ষক শিক্ষার্থী একটি যৌথ সহযোগিতার মধ্য দিয়ে কিন্তু উপস্থিতি নিশ্চিত করা হয়। রাজশাহী কলেজে গৃহীত কার্যক্রম মনোবিজ্ঞানের একাধিক শাখায় আলোচিত হয়। প্রিয় শিক্ষার্থী, শিক্ষা কেন্দ্রিক একটি আলোচনা, শিক্ষার্থীকে উজ্জীবিত করবার একটি আলোচনা, পুরস্কৃত করবার একটি আলোচনা। কাজে এটি শিক্ষা মনোবিজ্ঞানের আলোচ্য বিষয়, নিশ্চয়ই তোমরা ধরতে পেরেছো। পাশাপাশি আরেকটি শাখায় একটি আলোচনা হয়, এই যে গাইড টিচার অর্থাৎ কাউন্সিলিং করা, তাকে বোঝানো, অভিভাবক বোঝাবেন, শিক্ষক বোঝাবেন, গাইড টিচার বোঝাবেন, তার মধ্য দিয়ে তাকে উপস্থিতি তাকে নিশ্চিত করার চেষ্টা করা হয়। কাজে এটি কাউন্সিলিং মনোবিজ্ঞানের একটি কিন্তু আলোচ্য বিষয়। এই অর্থে বলেছি গৃহীত কাজ একাধিক শাখায়, তাহলে আমরা দুটো শাখা কিন্তু পেয়ে গেলাম। কাজে উত্তরটি যথার্থ এবং সত্য। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কিভাবে উত্তর করবে আরেকটু যদি বলতে পারতাম তাহলে আরেকটু তোমাদের ভালো হতে পারতো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই উত্তরগুলো অন্তত ধরতে পারছো। সময় স্বল্পতার কারণে এর থেকে আর বেশি কিছু বলার সুযোগটি পাচ্ছি না। আর নাম্বার 3 বা সর্বশেষ আরেকটি দেখার সুযোগ নিচ্ছি আমরা এই সময়ের মধ্যেই। রাজশাহী কলেজের বিতর্ক দলের প্রথম বক্তা প্রিয়াঙ্কা বক্তব্যের শুরুতেই খুব দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছিল, কিছুক্ষণ পর স্বাভাবিক হলো। দলনেতা স্নিগ্ধা যুক্তি দিয়ে হাত নেড়ে মাথা ঝাঁকিয়ে চমৎকার বক্তব্যের মধ্য দিয়ে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হলো। প্রশ্ন করেছে আচরণ কি, নিশ্চয়ই তোমরা পারবে। কোন একটি উদ্দীপকের পরিপ্রেক্ষিতে মানুষ প্রাণী যা কিছু করে তাই হচ্ছে আচরণ। প্রাণী আচরণ কেন মনোবিজ্ঞানের বিষয়বস্তু অন্তর্ভুক্ত? নিশ্চয়ই প্রাণীদেরকে নিয়ে গবেষণা করা হয় মনোবিজ্ঞানের ব্যাপক পরিসরে। কাজেই প্রাণী একটা আলোচনার একটা অন্তর্ভুক্ত বিষয়, শুধু মানুষ আলোচনার অন্তর্ভুক্ত নয়। কাজেই প্রাণী আচরণ আলোচ্য বিষয়। প্রিয়াঙ্কার বক্তব্যের শুরুতেই কোন ধরনের আচরণের প্রকাশ ঘটেছে ব্যাখ্যা করো। প্রিয়াঙ্কার বক্তব্যের শুরুতেই কোন ধরনের আচরণের প্রকাশ ঘটেছে একটু খেয়াল করি। বিতর্ক দলের প্রথম বক্তা প্রিয়াঙ্কা বক্তব্যের শুরুতেই দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছিলেন, এইটুকু কিন্তু তথ্যপাত্য আছে। এটি কোন ধরনের আচরণ? দ্রুত শ্বাস প্রশ্বাস নিচ্ছিল, এটি নিশ্চয়ই কি অনৈচ্ছিক আচরণ, আবার অভ্যন্তরীণ আচরণ। তোমার প্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যাটলিস্ট শ্বাস প্রশ্বাসটাকে অভ্যন্তরীণ আচরণের ব্যাখ্যা দিয়ে কিন্তু একটি ব্যাখ্যার মধ্যে দিয়ে আমরা যেতে পারি, কারণ হচ্ছে এটা একটা প্রয়োগের প্রশ্ন। কাজে একটি কোন আচরণ একটিকে তুমি শনাক্ত করে সেটাকে ব্যাখ্যা করে দাও, তাহলে উত্তর হয়ে যাবে। নাম্বার ঘ, স্নিগ্ধা শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হওয়ার ক্ষেত্রে সংঘটিত আচরণগুলো ব্যাখ্যা করো। শ্রেষ্ঠ বিতার্কিক হওয়ার ক্ষেত্রে এটা নিশ্চয়ই পারবে, আগে এরকম একটি প্রশ্ন আলোচনা করেছি। যুক্তি দিয়ে হাত নেড়ে মাথা ঝাঁকিয়ে চমৎকার অঙ্গভঙ্গির মধ্য দিয়ে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হলো। প্রিয় শিক্ষার্থী, আমি না বললে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, হাত নাড়ছে, মাথা নাড়ছে, দেখা যাচ্ছে বাহ্যিক আচরণ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, প্রত্যেকটা আলাদা আলাদাভাবে খন্ড খন্ড আচরণ।
চমৎকার অঙ্গভঙ্গির মধ্যে শ্রেষ্ঠ বিতার্কিক নির্বাচিত হয়ে গেলে সবকিছু মিলে তার যে বক্তব্য, এটা হচ্ছে রাষ্ট্রের সামগ্রিক আচরণও বটে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বাইরে থেকে দেখাও যাচ্ছে সমস্ত আচরণগুলো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, অবশ্যই এগুলো তো ঐচ্ছিক আচরণও কিন্তু বটে প্রিয় শিক্ষার্থী। এমনি ভাবেই কিন্তু আমরা দুটো বা তিনটা ব্যাখ্যা করবো, এর মধ্য দিয়ে উত্তর হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা এর মধ্য দিয়ে আমাদের আলোচনার জায়গাটায় গেলাম, আমরা পুরো একটি অধ্যায় পড়লাম, তোমাদেরকে সাথে নিয়ে কিছু প্রশ্ন উত্তর আমাদের যতটুকু সুযোগ আছে আলোচনা করবার চেষ্টা করলাম। আমি জানি না আমার ক্লাসরুমে এখানে থাকলে পরে আমরা একটু প্রশ্ন উত্তর দিকে যেতে পারি। এখন ওরা যদি কোনো প্রশ্ন করে থাকে, সর্বশেষ পর্যায়ে পৌঁছে গেছি, সময় হয়তো একেবারেই শেষের দিকে। তোমাদের যদি কোনো বিশেষ কোনো প্রশ্ন থেকে থাকে আজকের ক্লাসের পরিপ্রেক্ষিতে প্রিয় শিক্ষার্থীরা, আমি দেখতে পাচ্ছি খুব একটা প্রশ্ন দেখতে পাচ্ছি না। সাইকোলজি ডেফিনেশন দিয়েছে একজন শিক্ষার্থী, অনেক ধন্যবাদ। আরো বেশ কয়েকজন মনোবিজ্ঞানীর সংজ্ঞা কিন্তু তোমাদের বই থেকে একটু পড়তে হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। বিশেষ করে তোমরা দেখবে মর্গান কিং, ক্রাইডার, এরকম কিছু বিজ্ঞানী কিন্তু ফেলম্যান কিছু সংজ্ঞা দিয়েছেন, এগুলো একটু পড়বে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি একটু প্রশ্ন খোঁজার চেষ্টা করছি, তোমরা অনেকেই লিখেছো, অনেক কমেন্ট করেছো, বাহ্যিক আচরণ লিখেছো, অনেকেই অনৈচ্ছিক লিখেছো, অসাধারণ লিখেছো, সাধারণীকরণ উত্তর দিয়েছো, উত্তরগুলো দিয়েছো প্রশ্ন উত্তরের খুবই চমৎকার। অবজেক্টিভিটি কেউ লিখেছো, হ্যাঁ ঠিক আছে, ব্যক্তি নিরপেক্ষ বা অবজেক্টিভিটি কেউ বাংলায় লিখেছো, কোনো অসুবিধা নেই। আসসালামু আলাইকুম দিয়েছো, ওয়ালাইকুম আসসালাম। 463 রোল। আমি একটু দেখে নিতে চাই যারা আজকের ক্লাসে আছো এবং পরবর্তী ক্লাস আসার আগ পর্যন্ত যারা এই ক্লাসটি দেখার সুযোগ পাবে তাদের রোলটিও এখানে যুক্ত করে দিবে। পরবর্তী ক্লাসে নিশ্চয়ই শতভাগ ক্লাস উপস্থিতির জন্য আমি একটু পুরস্কার দেওয়ার চেষ্টা করবো। নিশ্চয়ই ইতিমধ্যে যারা 4টি ক্লাস করেছে এবং আজকের ক্লাসটি করছো তারা নিশ্চয়ই এই পুরস্কারের সঙ্গে যুক্ত হয়ে যাবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমি দেখলাম অনেক শিক্ষার্থীরা অনেক কমেন্ট করেছো। চলের সংজ্ঞাটি বলেন স্যার, একজন শিক্ষার্থী বলেছে পরিবর্তনশীল যে কোনো বস্তু বা বিষয় যা বিভিন্ন অবস্থার পরিপ্রেক্ষিতে পরিবর্তিত হয় তাকে চল বলে। যা কিছু পরিবর্তনশীল এই পৃথিবীতে, যা পরিবর্তনশীল না তাকে আমরা চল বলবো না। আমি কথা বলছি, আমার মুখের চেহারা পরিবর্তন হচ্ছে, এটা হচ্ছে চল প্রিয় শিক্ষার্থী। আমি তোমাকে বললাম, তোমার রোলটি ঘোষণা করলাম, তোমার মধ্যে একটা ভালো লাগা কাজ করলো, তোমার ভালো লাগাটা একটা পরিবর্তনশীল, এটা হচ্ছে একটি চল। এমনি ভাবে আমরা মনোবিজ্ঞানের চল নিয়ে পরবর্তীতে আরো ব্যাপক পরিসরে প্রিয় শিক্ষার্থী লামিয়া প্রশ্ন করেছে। আমরা দেখতে পাচ্ছি আরো কোনো প্রশ্ন আছে কিনা, না প্রশ্ন দেখতে পাচ্ছি না। নাইস প্রেজেন্টেশন, খুব ভালো লাগলো স্যার। 437 শুল্ক দেখতে পাচ্ছি আছে। আমরা আর প্রশ্ন দেখতে পাচ্ছি না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। তোমাদের প্রশ্ন না থাকলে পরে আমরা শেষের দিকে চলে এসেছি, শেষে চলে যাব। নিশ্চয়ই তোমাদের আরো প্রশ্ন করার সুযোগ থাকবে, এখানেও প্রশ্ন করতে পারো, আগামী ক্লাসেও আমাকে প্রশ্ন করতে পারো। নিশ্চয়ই নতুন কোনো অধ্যায়ের সঙ্গে তখন যুক্ত হবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমরা চলে আসলাম তো একদম শেষের দিকে। বাড়ির কাজ তো একটু রাখতেই হচ্ছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। দেখো বাড়ির কাজ কিন্তু করতে হবে এরকম নেচে নেচে শান্তিতে। এখানে বাড়ির কাজ মানে যদি চাপ অনুভব করে থাকো, কষ্ট অনুভব করো, তাহলে কিন্তু হবে না প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আমার বিশ্বাস তোমরা চাপ অনুভব করোনি বলেই আজকে প্রস্তুতি নিয়েছিলে এবং প্রশ্ন উত্তরগুলো তোমরা দিতে পেরেছো। যেহেতু অধ্যায়টি শেষ করে দিলাম, কাজে এই পুরো অধ্যায়টি, প্রথম অধ্যায়টি তোমরা ভালোভাবে পড়বে। বিগত সালের যে বিভিন্ন বোর্ডের যে প্রশ্নগুলো আছে এগুলো একটু অনুশীলন করবার চেষ্টা করবে। কোনো প্রশ্ন উত্তর যদি না পারো, আমার সঙ্গে তোমার যেভাবে যোগাযোগ করার একটা সুযোগ আছে সেটি করবে। আমরা একেবারেই ক্লাসরুম থেকেই তোমাদেরকে পরিপূর্ণ মাত্রায় তৈরি করতে চাই। আবারও বলতে চাই প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কখনো যদি আমাকে শুনতে হয়, আমার এই 10 বছরে শুনতে হয়নি কোন শিক্ষার্থী এই মনোবিজ্ঞান উচ্চ মাধ্যমিকে রাজশাহী কলেজে পড়ার পরিপ্রেক্ষিতে তাকে বাইরে কোথাও তাকে সহযোগিতা নিতে হয়েছে, কোনো কোচিং সেন্টার, কোনো প্রাইভেটে যেতে হয়েছে, এমন ঘটনা কিন্তু আমার কানে আজ পর্যন্ত আসেনি। আমার বিশ্বাস কোনো শিক্ষার্থীকে এই কাজটি করতে হবে না। তোমাদের যে কোনো সমস্যার সমাধান করবার জন্য আমরা রয়েছি। অনলাইন বলে হয়তো একটু তোমাদের দূরত্ব মনে হচ্ছে, তোমরা যদি একটু বইয়ের সঙ্গে যুক্ত হতে পারো। আর এই যে আমার কাছে দেখতে পাচ্ছ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে একাডেমিক ক্যালেন্ডারটি দেখতে পাচ্ছ, এই একাডেমিক ক্যালেন্ডারে কিন্তু তোমার 6টি অধ্যায়কে কেন্দ্র করে তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষাটি হবে। কাজে আমি একটি অধ্যায় শেষ করলাম, তোমাদেরকে একটু কষ্ট করে বলবো, তোমাদেরকে একটু কি করতে হবে, তোমাদেরকে যুক্ত হতেই হবে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একটু বই কিনতেই হবে। এবং এই বইটি কিনতে আর তোমাদের দেরি করার কোনো কারণ নেই। প্রফেসর যোগেন্দ্র কুমার মন্ডলের এই বইটি হাতের কাছে থাকলে পরে তুমি যেভাবে আমি আলোচনাগুলো করলাম খুব সহজভাবে লেখা আছে। তোমাকে এরকম একটি জায়গায় কিন্তু প্রিয় শিক্ষার্থীরা যেতে হবে। এবং আমার বিশ্বাস অ্যাটলিস্ট যারা সবগুলো ক্লাস করেছো এবং তাদের রোলগুলো কিন্তু ঠিক আমার এই কাগজের মধ্য দিয়ে কিন্তু সেখানে সবার রোল, কে কয়টি ক্লাস করেছে সব কিন্তু হিসাব এখানে রয়েছে প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এই হিসাব নিকাশের উপর ভিত্তি করে কিন্তু আমি আগামী ক্লাসে তোমাদেরকে পুরস্কৃত করবার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থীবৃন্দ। কাজেই আমার বিশ্বাস যেসব শিক্ষার্থীরা শতভাগ ক্লাসে উপস্থিত হবে অথবা সর্বাধিক ক্লাসে উপস্থিত আছো, তাদেরকে নিয়ে আমাকে বিন্দুমাত্র চিন্তা করতে হবে না তারা এই ক্লাস পাবে কি পাবে না, অথবা মনোবিজ্ঞান পরিপূর্ণ মাত্রায় শিখলো কি শিখলো না। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, বাড়িতে একটু পড়বে এই অধ্যায়টি, নতুন একটি অধ্যায়ের সঙ্গে যুক্ত হবে। সে নামটি তোমাদেরকে বলছি না, এত চাপে রাখার দরকার নেই। আমরা ওই অধ্যায়টি পড়বো যেটি শেষ করলাম, নতুন অধ্যায় নতুন ভাবে শুরু করে সেখান থেকে যাত্রা শুরু করবো। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের জন্য অনেক অনেক ধন্যবাদ রাখতে চাই আমি। তোমরা প্রাণবন্ত ভাবে উপস্থিত থেকে আমাকে সহযোগিতা করো। আর এই সহযোগিতা করো বলেই আমাদের ভিতরে একটি আলাদা প্রাণ থাকে, ভালো লাগা কাজ করে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের অনেক অনেক তোমাদের এই উপস্থিতির জন্য, সক্রিয় অংশগ্রহণের জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আবারও বলবো, মনোবিজ্ঞানকে কঠিন
মনে হলেও সেটি সহজ করবার সবটুকু দায়িত্ব নিয়ে বসে আছি। নিশ্চয়ই আগামীতে আরো কিভাবে এটাকে সহজ করা যায় এই পরিকল্পনা নিয়ে তোমাদের সামনে হাজির হব। অনেক অনেক ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখা হবে আগামী ক্লাসে, ভালো থেকো।